41তম বিসিএস এর গাণিতিক যুক্তির লিখিত ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে 8 নম্বর লেকচারে চলে আসছি। আমাদের আজকে টপিকস হচ্ছে অনুপাত এবং সমানুপাত। তাহলে চলেন আমরা শুরু করব আজকে অনুপাত এবং সমানুপাতের কাজগুলো। অনুপাত এবং সমানুপাতের যে সেকশনটা নিয়ে আমরা আজকে কথা বলবো, সেই সেকশনগুলোর জানতে গেলে প্রথমে আগে একটু গল্প টল্প প্রিভিয়াস লেকচারের মতন একটু শোনা দরকার। আমরা প্রিভিয়াস লেকচারগুলোতেও একটা টপিক শুরু করার আগে কিছু গল্প শুনছি, তারপরে হচ্ছে প্রবলেম বেসিসে আরো কিছু গল্প শুনছি। জাস্ট এইখানেও সেম আছে, আমরা একই কাজগুলো করব, যে প্রথমে আগে অনুপাত সমানুপাতের ব্যাপারগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। সেটা হলো যে অনুপাত এবং সমানুপাতের বেসিক কথাগুলো যদিও আপনারা সবাই দেখে আসছেন পিলির ক্লাসগুলোতে, তারপরেও খানিকটা জিনিস একটু দেখা দরকার। যেমন একটা ক্লাসে যদি বলা হয় যে বয়েজ এবং গার্লসের মধ্যে অনুপাত হচ্ছে 2:3, কথার কথা যে বয়েজ আর গার্লসের অনুপাত 2:3, তাহলে কোশ্চেন হচ্ছে আমি কি এখান থেকে বলতে পারবো যে বয়েজ হচ্ছে 2 জন এবং গার্লস হচ্ছে 3 জন? এটা কি বলা যাবে কিনা? এটা আমরা এইভাবে কখনোই বলতে পারবো না যে বয়েজ হচ্ছে আমাদের এখানে 2 জন আর গার্লস হচ্ছে এখানে আমাদের 3 জন, এটা বলা যাবে না। এখন কোশ্চেন হচ্ছে কেন বলা যাবে না? তার কারণটা হচ্ছে আমরা অনুপাতকে কখনোই সংখ্যা দিয়ে বলতে পারবো না, এগুলোকে ভাগ আকারে বলা যাইতে পারে। যে বয়েজের সংখ্যা 2 ভাগ, গার্লসের সংখ্যা 3 ভাগ, এটা বলা যেতে পারে, ঠিক আছে? বা বয়েজের সংখ্যা 2 অংশ, গার্লসের সংখ্যা 3 অংশ, এটা বলা যেতে পারে। বা এমনও বলা যেতে পারে যে টোটাল স্টুডেন্টকে 2 আর 3 5 ভাগ যদি আমরা করি, তাহলে এই 5 ভাগের মধ্যে বয়েজ হচ্ছে আমাদের 2 ভাগ আর 5 ভাগের মধ্যে এখানে গার্লস হচ্ছে 3 ভাগ, এটা বলা যেতে পারে, ঠিক আছে? তাহলে এখন দেখেন যে বয়েজ এই যে 5 ভাগের 2 ভাগ আর গার্লস যে 5 ভাগের 3 ভাগটা বললাম, সেটাকে যদি কখনো সংখ্যাতে কনভার্ট করতে হয়, তাহলে আমরা জানি ছোটবেলায় একটা ছোট কাজ করতাম, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ভেরিয়েবল তাদের সঙ্গে গুণন করে দিতাম। অর্থাৎ এটা বলা যাবে যে বয়েজের সংখ্যা হচ্ছে টুয়াইস একজন, গার্লসের সংখ্যা হচ্ছে থ্রাইস একজন, এটা ডেফিনেটলি বলা যাবে। এখন কোশ্চেন, আমি হঠাৎ করে নতুন করে এখানে কি নিয়ে আসলাম যার কারণে সেই ভাগগুলো এখন জন দিয়ে বলা যাচ্ছে? কি করছি আমি? এখানে একটা ভেরিয়েবলকে নিয়ে আসছি। তাহলে এখন কোশ্চেন চলেই আসে যে এই ভেরিয়েবলগুলো দ্বারা কি বোঝায়? এই ভেরিয়েবলগুলো দ্বারা এটা বোঝানো হয়েছে যে প্রতি ভাগের সংখ্যাকে। কেমন করে ব্যাপারটা একটু খেয়াল করেন। এই যে বয়েজ আর গার্লসের সংখ্যাটা যে আমরা বললাম যে কত, সেটা আমরা জানি না, শুধু জানি বয়েজ হচ্ছে এরকম 2টা ভাগ, গার্লস হচ্ছে আমাদের এরকম 3টা ভাগ, ঠিক আছে? বয়েজ হচ্ছে 2 ভাগ, গার্লস হচ্ছে 3 ভাগ। 2 জন 3 জন বলা যাবে না, ভাগ আকারে বলতেছি। এখন একটা জিনিস একটু বলেন তো, যে বয়েজ যে 2 ভাগ বললাম, তাতে প্রতি ভাগের মধ্যে কতজন করে আছে সেটা কি আমরা জানি? না, এটা আমরা জানি না। তাহলে এটাকে তখন সংখ্যাতে বলতে হবে যে বয়েজ হচ্ছে আমাদের জানি না, মানে প্রতি ভাগে তাহলে কতজন করে আছে? একজন। গার্লস হচ্ছে আমাদের প্রতি ভাগে কতজন জানি না, মানে হচ্ছে একজন। তাহলে এখন দেখেন বয়েজ এক্স এক্স, 2টা ভাগ আছে বয়েজের, এক একটা ভাগে এক্স, তাহলে 2 ভাগে কত আছে? টুয়াইস এক্স। এখন আমরা এটাকে এইভাবে বলতে পারি যে বয়েজ হচ্ছে টুয়াইস একজন, গার্লস হচ্ছে এরকম 3 ভাগ আছে, যার প্রত্যেকটা ভাগে যদি একজন করে থাকে, তাহলে 3 ভাগে আমাদের কত আসে? আসে হচ্ছে থ্রাইস এক্স জন। এটাকে তখন আমরা জন আকারে লিখতে পাচ্ছি। ওকে, ডান। তাহলে কথাটা হচ্ছে কি দাঁড়াইলো, যে আমরা বয়েজ বলুক, গার্লস বলুক, যাই বলুক, যদি কখনো অনুপাতের কথাটা বলা হয়, তাহলে সেখানে মাথায় রাখবো যে অনুপাতগুলোকে কখনোই সংখ্যা আকারে বলা যাবে না, ঠিক আছে? অনুপাতগুলোকে বলতে হয় ভাগ বা অংশ আকারে। বয়েজ 2 ভাগ, গার্লস 3 ভাগ, বয়েজের সংখ্যা 5 ভাগের 2 ভাগ, গার্লসের সংখ্যা 5 ভাগের 3 ভাগ, এটাতে বলা যাইতে পারে। কিন্তু এরকম করে 2 জন 3 জন বলা যাবে না। বলতে গেলে আমাকে বলতে হবে টুয়াইস একজন বা থ্রাইস একজন, এইভাবে বলতে হবে। তাহলে এখন কোশ্চেন, আপনি নতুন এখানে কি ভেরিয়েবল নিয়ে আসছেন যার কারণে এই জায়গাটায় আমাদের ভাগগুলো সংখ্যাতে পরিণত হইল? সেটা হলো যে এই ভেরিয়েবলগুলো যেটা আমরা নিয়ে আসছি, সেটা দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে? প্রতি ভাগের সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কয়েকটা কথাতে চলে আসি। প্রথম কথা, অনুপাত কখনোই সংখ্যা হইতে পারবে না, সেগুলোকে আমরা ভাগ বা অংশ আকারে বলি, কথা শেষ। 2 নম্বর কথা হচ্ছে ভাগ বা অংশগুলোকে সংখ্যাতে বলতে গেলে একটা ভেরিয়েবল গুণন করে দিতে হয়, 2 নম্বর কথা শেষ। 3 নম্বর, এই ভেরিয়েবলগুলো দ্বারা কি বোঝানো হয়? প্রতি ভাগের সংখ্যা। তাহলে এই 3টা জিনিস যদি আমরা মোটামুটি মাথায় রাখতে পারি, আমাদের
অনুপাতের বেসিক অংশটুকুর কাজ হচ্ছে এটা, যে অনুপাতকে কি আকারে বলা যাবে, অনুপাতগুলোকে ভাগ আকারে বলা গেলে সেটা কখন সংখ্যা হয়, সংখ্যাতে কনভার্ট করতে গেলে আমরা একটা ভেরিয়েবলকে এখানে নিয়ে আসি, সেই ভেরিয়েবলগুলো দ্বারা কি বোঝানো হয়, এই যে বেসিক কথাগুলো, এই জিনিসগুলো আমাদের দরকার, কারণ এই সেন্সগুলোকে আমরা কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করব। তো ওই অ্যাপ্লাই যখন করতে যাব তখন কিন্তু আমরা নতুন করে আর সেন্স এই জায়গাটায় আলাদা করে শিখতেছি না, আমাদের কিন্তু এগুলো পূর্বে জানা আছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করব। কোশ্চেন সলিউশনের সময় আমাদের প্রিভিয়াস কিছু আইডিয়া থাকে, সেগুলোকে ব্যবহার করতে হয়। এই প্রিভিয়াস আইডিয়াগুলোকে যখন আমি ব্যবহার করব তখন আমরা খুব ইজিলি স্মুথলি একটা প্রবলেমের সলিউশনগুলো কভার করতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে এবারে চলে আসেন, আমরা আরো কিছু গল্প শুনে নিই আমাদের অনুপাত এবং সমানুপাতের জন্য। বেশ কিছু পরিচিত জিনিস, তারপরেও আমাদের মাঝে মধ্যে দরকার হয়। আমরা অনেকে জানি, অনেকে জানা জিনিস ভুলে গেছি, এমনও হইতে পারে জানা অংশটুকু আমরা ভুলে গেছি। সেটা হলো যে এই যে দেখেন, আমরা নতুন করে এখানে কয়েকটা পার্ট নিয়ে আসছি। একটা হচ্ছে ব্যস্তকরণ করা, একান্তরকরণ করা, শুধু যোজন করা, শুধু বিয়োজন করা, আর একটা হচ্ছে যোজন বিয়োজন করা। এই জিনিসগুলো হচ্ছে অনুপাতের সঙ্গে রিলেটেড। এখন কোশ্চেন হচ্ছে কেন ভাই রিলেটেড, তার কারণটা হচ্ছে এটা আমরা সবাই জানি যে এ ইস টু বি, এটাকে আমরা অনুপাতটাকে লিখতে পারি হচ্ছে কিভাবে, এ বাই বি আকারে। তার মানে অনুপাতের একটা প্রকাশ হইতে পারে আমাদের প্রকৃত ভগ্নাংশ রূপে, আমাদের সাধারণ ভগ্নাংশ রূপে এটার একটা আমাদের উপস্থাপন হইতে পারে, আমাদের প্রেজেন্টেশন হইতে পারে অনুপাতকে, যে আমরা এরকম অনুপাতের চিহ্ন দিয়ে না প্রকাশ করে যে এ অনুপাত বি, এ ইস টু বি, এটাকে আমরা এ বাই বি আকারে লিখতে পারি। তাহলে সেই এ বাই বি এর কত রকমের কাহিনী হইতে পারে দেখেন, যে ধরেন এ বাই বি ইজ ইকাল টু সি বাই ডি যদি থাকে, এখানকার ব্যস্তকরণ মানেটা কি, ব্যস্তকরণ করা মানে হচ্ছে হরকে লব করে দাও, লবরে হর, এ বাই বি হয়ে যাবে বি বাই এ, সি বাই ডি হয়ে যাবে ডি বাই সি। এই প্রসেসটাকে আমরা বলি সবাই ব্যস্তকরণ, বা এটার আরেকটা নাম হচ্ছে বিপরীতকরণ। ঠিক আছে, এটার আরেকটা নাম আমরা অনেক সময় হচ্ছে বলি বিপরীতকরণ, মনে রাখার সুবিধার জন্য এরকম করে আমরা বলি যে বিপরীতকরণ। এই হচ্ছে বিপরীতকরণ টার্মটা, ব্যস্তকরণে আরেকটা নাম হইতে পারে বিপরীতকরণ। ওকে, আচ্ছা, এখন কোশ্চেন একান্তরকরণ কি? একান্তরকরণ করার অর্থটা হচ্ছে এটা কেমন চলে আসবে একটু খেয়াল করে দেখেন। সেটা হইলো যদি আপনি ক্রস চেঞ্জ করে ফেলেন, এই সি এই পাশে আসলো, বি কে কি করা যায়, এই পাশে তো নেওয়াই যায়, তাই না? একই কথাই তো, তারা গুণন অবস্থায় আছে, সি এই পাশে নিয়ে আসেন, বি এই পাশে নিয়ে আসেন, তার মানে এ বাই সি ইজ ইকাল টু আমরা বলতে পারি হচ্ছে আমাদের চলে আসবে বি বাই ডি। অর্থাৎ এটা পরিবর্তন হচ্ছে কোনটা দেখেন, ডানে বামে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই যে ডানে বামে এ আর সি ছিল, নিচে ছিল বি বাই ডি, তাহলে সেটা এখন কি হয়ে গেল একটু খেয়াল করে দেখেন, আমাদের এ কে কনভার্ট করলাম সি তে, অর্থাৎ এর জায়গায় সি চলে আসবে, সি জায়গায় বি চলে আসবে, এরকম না, এটা ডানে বামে ছিল সেটা উপরে নিচে চলে আসবে, এ বাই সি, আরেকটা হয়ে যাবে বি বাই ডি। কেন এরকম হচ্ছে, তার কারণটা হচ্ছে এই যে আমরা এক্সচেঞ্জ করছি ক্রস গুণন করে। ঠিক আছে, সি এ পাশে চলে আসলো, বি এ পাশে চলে আসলো, জিনিসের কিন্তু কোনো পরিবর্তন হবে না, জিনিস ঠিকই থাকবে, তাই না? তাহলে সেই চেঞ্জটাকে তখন আমরা বলতেছিলাম একান্তরকরণ। ঠিক আছে, তাহলে একান্তরকরণে আমাদের কি চলে আসতেছে, এ বাই সি চলে আসতেছে, বি বাই ডি চলে আসতেছে, এটাকে আমরা বলতেছি একান্তরকরণ। এই উপরের দুইটা আর হচ্ছে এই নিচের দুইটা, সহজ কথা। এখন দেখেন এই একান্তরকরণ করলেও কোনো পরিবর্তন হচ্ছে না, ব্যস্তকরণ করলেও কিন্তু আমাদের মূল অংশটুকুর কোনো পরিবর্তন হবে না, কোনোটাতেই মূল অংশের কোনো পরিবর্তন আসবে না। আবার দেখেন যোজন করার অর্থটা কি? যোজন করার অর্থ হচ্ছে এই ডান পাশে আর বাম পাশে যা আছে প্রত্যেকটার সঙ্গে এক করে আমরা যোগ করে দিব। ঠিক আছে, এক আমরা যোগ করে দিব, তাহলে যোগ করে দিলে কি হয়, এ প্লাস বি ডিভাইডেড বাই বি আর সি প্লাস ডি ডিভাইডেড বাই হচ্ছে ডি চলে আসবে। তার মানে এটার যোজন করলে এ প্লাস বি ডিভাইডেড বাই ডি, সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি আকারে চলে আসবে। ঠিক আছে, এই প্রসেসটাকে আমরা বলতেছি যোজন। আর বিয়োজন হচ্ছে ঠিক উল্টাটা, মাইনাস ওয়ান দুইটা পাশে, আলটিমেটলি কিন্তু দুইটা কাটাকাটি করে মূল জিনিস একই থাকে, এখানেও প্লাস ওয়ান কাটাকাটি করলে মূল জিনিস কিন্তু একই থাকে। তার মানে আমরা এমন কিছু কাজ করতেছি যার কারণে মূল অংশটুকুর কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা কিন্তু ঠিকই থাকতেছে সব জায়গাগুলোতে, কিন্তু এক একটা প্রসেস করে আমি আনতেছি, এই কারণে এই প্রসেসগুলোর নাম দেওয়া হয়েছে। উপরে নিচে উল্টাইছেন ব্যস্তকরণ, আপনার ডানে বামে উল্টাইছেন, এটা হয়ে গেছে আপনার একান্তরকরণ। প্লাস ওয়ান করছেন, যেটা পাওয়া গেল সেটাকে আমরা বলতেছি যোজন। বিয়োগ করলে এ মাইনাস বি ডিভাইডেড বাই বি, সি মাইনাস ডি ডিভাইডেড বাই ডি, এটাকে বলা হচ্ছে বিয়োজন। মনে রাখার জন্য এরকম করে মনে রাখতে পারেন, যোজন মানে হচ্ছে যোগ করা, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ করা, সহজ কথা। যোজন মানে হচ্ছে যোগ, ওই যোগ থেকে কথাটা যোজন এরকম আসছে, যোগ করে।
বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, ওখান থেকে কথাটা চলে আসছে আমাদের বিয়োজন। তাহলে সহজ কথা যে +1 করে যা আসবে সেটা হচ্ছে যোজন করা আমরা বলি, -1 করে যা আসে সেটাকে আমরা বলি হচ্ছে বিয়োজন। এখন দেখেন যে এই যে 1 আর 2 নাম্বারটা, ঠিক আছে, যেটা আসছে সেটা যদি এখন আমরা ভাগ করে দেই, কোনটা 1 কোনটা 2, এই যে এটাকে আমরা বলতেছি 1 নাম্বার আর এটাকে আমরা বলতেছি 2 নাম্বার, ঠিক আছে। তাহলে এটাকে এটা দ্বারা যদি ভাগ করে দেই, 1 কে 2 দ্বারা যদি ভাগ করে দেই, তাহলে দেখেন এটা এটা ভাগ হয়ে গেলে উল্টাই গেলে আলটিমেটলি কি চলে আসবে, ঠিক আছে। একটু খেয়াল করে দেখেন তো যে এখানে বি এখানে বি, এই দুইটা বি কাটাকাটি হয়ে যাবে, ডি ডি কাটাকাটি হয়ে যাবে। তাহলে এই জায়গাটাই আসবে হচ্ছে কোনটা, উপরে a প্লাস বি, নিচে a মাইনাস বি। এই পাশের উপরে সি প্লাস ডি, এই পাশে নিচে চলে আসবে, তাহলে সি মাইনাস ডি উল্টাই যাবে। তাহলে তার চেহারাটা এরকম চলে আসবে। এইটাকে আমরা তখন বলতেছি যোজন বিয়োজন করা। তার মানে এটা করলেও আমাদের কিন্তু মূল অংশের কোনো পরিবর্তন কিন্তু আসবে না, মূল অংশ কিন্তু একই রকমই আমাদের থাকতেছে, তাই না। তাহলে আমরা এখান থেকে নতুন করে আরো কয়টা জিনিসের নাম শিখলাম, 5টা জিনিসের কাহিনীটা শিখলাম। ব্যস্তকরণ করা, একান্তরকরণ করা, যোজন করা, বিয়োজন করা, দুইটা মিক্স আপ, যোজন বিয়োজন করা, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের কিন্তু রিটেনে দরকার হবে, যেটা পিলিতে হয়তো অত বেশি দরকার হয়নি আমাদের। খুব বেশি জটিল ম্যাথগুলো যেহেতু আমাদের পিলিতে ওই রকম ভাবে এগুলোর ইউজ বেসমেন্টে থাকে না, দ্যাটস ওয়াই এখানে আমাদের খুব বেশি টেনশন করতে হয় না এই জিনিসগুলো নিয়ে। বাট এখানে কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে কিন্তু যখন আমরা কোশ্চেনের সলিউশনগুলো করব তখন হয় ব্যস্তকরণ বা কোথাও একান্তরকরণ, কোথাও যোজন, শুধু কোথাও বিয়োজন বা যোজন বিয়োজন কম্বাইন্ডলি আমাদের দরকার হতেই পারে। এই কারণে এই জিনিসগুলো আমরা প্রাইমারি স্টেপে দেখে নিলাম আমাদের কাজের সুবিধার জন্য, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধাটা হবে পরের কোশ্চেনের যে সলিউশনগুলো আছে সেটা, ঠিক আছে। পরের কোশ্চেন বলতে আমরা এখনো তো কোশ্চেনে যেতেই পারিনি, আমরা শুধু গল্পগুলো শুনে নিচ্ছি আগে। এখন আমরা যখন যাব তখন একটু খেয়াল করে দেখেন যে এই জায়গাটায় অনুপাত এবং সমানুপাতের যে কোশ্চেনটা আসছে, আমরা একটু এই কোশ্চেনটা দেখার একটু চেষ্টা করি যে কি করতেছে এখানে, ঠিক আছে। যেটা 37তম বিসিএসে আসা একটা কোশ্চেন, দেখেন 37তম বিসিএসে এটা চলে আসছে। তাহলে এই কোশ্চেনে আমরা যেটা পাইলাম প্রথমে y ইজ ইকাল টু বিশাল বড় একটা মান, আমরা জানি না কি দিছে না দিছে, তারপরে বলতেছে এটা হলে প্রমাণ করতে হবে যে এটা হয়। 37তম বিসিএস এই কোশ্চেনগুলো প্রথমে দেখলে আমরা হাত পা ছেড়ে দেই। কোশ্চেন হচ্ছে কেন ভাই হাত পা ছেড়ে দেই, কারণ দেখেন এই অংশটুকুর চেহারাটা যেটা দেওয়া আছে, এই চেহারাটুকু দেখলে কিন্তু একটা ভয়ঙ্কর চেহারার মতন মনে হয় যে ভাই এখানে এত জটিল জটিল কি সব কথাবার্তা লিখে দিছে, কিন্তু আলটিমেটলি এটা জটিল হইলেও এখানে কিন্তু একটু হইলেও রিলেশন বোঝা যায়। দেখেন এখানে 2p+3q, এখানে আবার 2p+3q আছে, এই পাশে মাইনাস হয়ে আসছে 2p-3, এখানেও কিন্তু আবার প্লাস এটা আর এটা হচ্ছে মাইনাস হিসেবে চলে আসছে। তার মানে এই দুইটা মানের মধ্যে একটা সম্পর্ক দেখা যাচ্ছে, এই পার্ট আর নিচের পার্ট সেম, শুধু উপরে প্লাস দেওয়া আর নিচে মাইনাস দেওয়া। তাহলে এগুলোকে ডেফিনেটলি কিছু একটা কাজ করা যেতে পারে, সেই কাজটা হচ্ছে কি দেখেন। এখন আমরা কোশ্চেনে এই y ইজ ইকাল টু যেটা পাইছি সেটা লিখে রাখলাম, দেওয়া আছে কোশ্চেনের কথাই এটা, আমরা নতুন করে এখানে কোনো কিছু করলাম না, ঠিক আছে, দেওয়া আছে এটা। এখন আমরা এখানে কি করব, আমাদের এই পার্টগুলোকে উঠাই দেওয়ার জন্য আমাদের যেটা মূল জিনিস দরকার সেটা হচ্ছে এইরকম জিনিস যদি আরেকটা পাওয়া যাইতো এখানে বিয়োগ করলে, তাহলে এটা কাটাকাটি করা যাইতো। এরকম যদি আরেকটা পাইতাম বিয়োগ করে, তাহলে সেটাও কাটাকাটি করা যাইতো। তাহলে এখন আমাদের দরকার কি, একই জিনিস উপরেও দরকার নিচেও দরকার, প্লাস অথবা মাইনাস করে। তাহলে একটু আগে গল্পতে আমরা শুনে আসছি যে একই জিনিস যদি উপরে নিচে প্লাস মাইনাস হিসেবে যদি আনার দরকার হয়, তাহলে সেই প্রসেসটাকে আমরা কি বলি, যোজন বিয়োজন। তাহলে সেই যোজন বিয়োজনের ইউজটা এখন আমরা করব, আমরা যোজন বিয়োজন করে সাইড নোট দিয়ে দিছি। তাহলে যোজন বিয়োজন হলে কি হয়, y+1 y-1, কেমন করে, নিচে আসে হচ্ছে 1, কিছুই নাই মানে তো নিচে 1, তাহলে উপরে এই দুটা যোগ হয়, নিচে এই দুটা বিয়োগ হয়ে চলে আসে, তাহলে y+1 y-1। এখানেও তাই, এই অংশটার সঙ্গে এই অংশটা একবার যোগ হবে, এই অংশটার সঙ্গে এই অংশটা বিয়োগ, তাহলে এটা প্লাস এটা ছিল এই অংশটুকু, নিচেরটা এখানে যোগ হিসাবে আসলো, উপরেরটা থাকলো নিচের অংশে, এটা বিয়োগ হয়ে গেল, তাহলে এটা বিয়োগ এটা প্লাস হয়ে যাবে, এই যে প্লাস চিহ্ন চলে আসছে। তাহলে এই দুইটা মান সেম, আপনি এই দুইটা মান কাটাকাটি করে দিলেন, এই দুইটা মান থাকুক, এই দুইটা মান সেম, এই দুইটা মান তাহলে কাটাকাটি করে দিলাম, একটা প্লাস একটা মাইনাস অবস্থায় আছে। তাহলে উপরের দুইটা মান একই, তাহলে একই মান যোগ করলে কি হয়, 2 হয়, তাহলে 2 ইন্টু আমরা এটা বলতে পারি নিচেরটা স্কোয়ার রুট অফ 2p-3q, দুইটা জায়গা সেম, তাহলে দুইটারও যোগফল তাহলে আমরা বলতে পারি 2। এখন তাহলে সুন্দর করে 2 2 মনে হয় আমরা কাটাকাটি করে দিতে পারি। ওকে, টার্গেট
আমরা যেটা প্রমাণ করব সেখানে দেখেন এই পি বা কিউ যেগুলো আছে এগুলোর উপরে কিন্তু কোনো কি নাই, বর্গমূল কিন্তু নাই। তাহলে এখন টার্গেট এই বর্গমূল, এই যে বর্গমূল, এটাকে যদি কোনোভাবে আমরা উঠাইতে পারি তাহলেই তো কাজ শেষ। তাহলে বর্গমূল ওঠানো যায় কিভাবে? বর্গ করে। তাহলে আমরা বর্গ করলাম, এই পাশেও পুরোটা বর্গ করলাম, এই পাশে পুরোটা বর্গ করে নিয়ে আসলাম। তাহলে বর্গ করলে এই বর্গটা খালি কি এখানেই থাকে? না, এই বর্গটা আলটিমেটলি নিজেও তো কাজ করে, তাই না? তাহলে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র দিয়ে আমরা এখান থেকে নিয়ে চলে আসলাম এটা। আর এখানকার তো কোনো পরিবর্তন নাই, এই বর্গ আর বর্গমূলগুলো হচ্ছে কাটাকাটি হয়ে যাবে। তাহলে উপরে থাকলো টু পি প্লাস থ্রি কিউ, আর নিচে থাকলো টু পি মাইনাস থ্রি কিউ। প্লাস মাইনাস দুটাই চলে আসছে, কোনো সমস্যা নাই আমাদের। ওকে ফাইন। এখন আবার আপনি কি করব? এটাকে যোজন বিয়োজন করব আবার। কেন? এখন দেখেন, তাহলে যোজন বিয়োজন করলে উপরের পার্টটা ঠিক থাকলো, নিচেরটা উপরে যাবে হচ্ছে যোগ হিসাবে। আবার উপরের পার্টটা ঠিক থাকলো, নিচেরটা আসবে নিচে বিয়োগ হিসাবে। তাহলে বিয়োগ করলে এই জায়গাটায় কি আসবে? এটা মাইনাস, পরেরটা এই যে প্লাস, পরেরটা আবার প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এগুলো যা যা কাটাকাটি গেল, কাটাকাটি কাটাকাটি আমরা সব করে ফেললাম। এই পাশেও যোজন বিয়োজন করে ফেলছি, করে এখানে ফাইনালি তখন আমরা এই অবস্থায় পাইলাম যে উপরে থাকলো আমাদের যা, যে ওয়াই স্কোয়ার, আর এখানে থাকলো হচ্ছে আমাদের ওয়ান প্লাস ওয়ান টু, একবারে আমরা টু কমন নিয়েছি, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান লিখে দিলাম। নিচে হচ্ছে আমরা দুইটা যোগ করে পাইলাম ফোর ওয়াই, তারপরে এখান থেকে টু পি যোগ করে পাইলাম ফোর পি, আর থ্রি কিউ মিলে পাইলাম হচ্ছে সিক্স কিউ। ওকে, এখন দেখেন এখানে তাহলে এখন আমরা কি করব? আমরা এই উপরের টু দ্বারা নিচের এই ফোর কে কেটে দিয়ে টু বানাই ফেলছে, সেটা আর এখানে কাটাকাটি করে নিয়ে একবারে দেখানো হয়েছে। ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচে টু। আর এখানেও তাহলে আমরা দুই দ্বারা যদি কাটাকাটি করি, উপরে দুই আর নিচে কত চলে আসে? 10। তাহলে টু পি ডিভাইডেড বাই থ্রি কিউ নিচে চলে আসলো। এখন যদি একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে থ্রি কিউ এর সঙ্গে এই অংশটুকু গুণন হয়ে গেল, আর এখানে চলে আসলো দুই দুগুণে চার, ফোর পি কিউ। ওকে, এখন আবার আমরা কি করলাম যে উভয় পক্ষকে ওয়াই স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করে দিই, ঠিক আছে? চলেন দেখি তো ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে দিয়ে আমাদের কি আসতেছে। তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা এটাকেও ভাগ, ওয়াই স্কোয়ার দ্বারা এটাকেও ভাগ। তাহলে এই পাশে একটা ওয়াই আর নিচের একটা ওয়াই চলে গেল। এই পাশে থাকলো তাহলে ফোর পি বাই হচ্ছে ওয়াই, এখানে ফোর পি বাই ওয়াই চলে আসলো। আর এখানে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ কাকে? একটাকে নাকি সবগুলোকে? সবগুলোকেই তো হচ্ছে আমরা ভাগ করে ফেলতেছি, তাই না? তাহলে দেখেন এখানে যদি ওয়াই স্কোয়ার দ্বারা আমরা ভাগের অংশটুকু চিন্তা করি, এখানে থ্রি কিউ ঠিকই থাকলো, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার চলে আসলো। তাহলে এটা এখন আমরা সুন্দর করে মনে হয় কাটাকাটি করে দিয়ে ওয়ান লিখতে পারছি, আর এদিকে ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এটা লিখতে পাচ্ছি। আর কোশ্চেন এটাই মনে হয় আমাকে প্রমাণ করতে বলছিল। তার মানে আমাদের যাওয়ার স্টেপটা মূলত ডিপেন্ড করতেছে হচ্ছে কোশ্চেনের চাওয়াটার উপরে, যে যে চেহারাটা আমাকে এখানে দিয়ে দিছে এই চেহারাটা বাড়ানোর জন্য কি করা দরকার। তাহলে দেখেন এখানে আমরা মাঝখানে মূলত কাজ করে ফেলছি কয়টা? একবার যোজন বিয়োজন করছি, এটা হচ্ছে এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হচ্ছে আমরা বর্গ করছি। তিন নাম্বার কাজ হচ্ছে আবার আপনাকে যোজন বিয়োজন করতে হয়েছে আউট করে দেওয়ার জন্য এটাকে, আর সরি, আর লাস্টে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে ওয়াই স্কয়ার দ্বারা ভাগ, কারণ এই সিচুয়েশন থেকে আমার নিয়ে আসতে হবে হচ্ছে এইরকম একটা সিচুয়েশন, ঠিক আছে? তাহলে সেই সিচুয়েশনে যেতে গেলে এই যে এই সিচুয়েশনটা আবার নিয়ে আসতে হবে। তাহলে এইরকম একটা চেহারা বানাইতে গেলে আমার কি দরকার সেটা তো আগে খেয়াল করতে হবে। এখানে থ্রি কিউ ওয়াই স্কোয়ার প্লাস এটা আছে, আমার দরকার হচ্ছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার, তার মানে নিচে একটা ওয়াই স্কোয়ার লাগবে। তাহলে নিচের ওয়াই স্কোয়ার মানে কি? ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করা লাগবে। তাহলে এই চেহারার উপরে ডিপেন্ড করে তখন বলা গেছে যে এটার কারণে তাহলে এটার নিচে একটা ওয়াই স্কোয়ার দরকার। তাহলে নিচে ওয়াই স্কোয়ার দরকার মানে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেজের কাজটা। এই হচ্ছে টোটাল 1 নাম্বার কোশ্চেন, যেটা 37তম বিসিএস এ আসা, সেটার সলিউশনের সময় 4টা স্টেপ আমাকে করতে হয়েছে। দুইবার যোজন বিয়োজন, একবার বর্গ, এবং একবার হচ্ছে ওয়াই স্কয়ার দ্বারা ভাগ। ডিপেন্ডস অন কোশ্চেনের চেহারাটা কেমন ছিল আর আমাদেরকে কার মান বের করতে বলছে, অর্থাৎ কোন জিনিসটা প্রমাণ করতে বলছে, সেটার উপরে ডিপেন্ড করে তখন আমরা ক্যালকুলেশনগুলো কভার করে ফেলছি। ওকে, তাহলে আশা করি এই অঙ্কগুলোতে এই যে যোজন বিয়োজনের প্রয়োগটা, বা কখন শুধু যোজন করতে হবে কখন শুধু বিয়োজন করতে হচ্ছে, এগুলো আসলে নির্ভর করতেছে আমাদেরকে কি প্রমাণ করতে হবে সেটার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কোন দিকে যাবেন। ওকে, তাহলে ডান আমাদের প্রথম কোশ্চেনটা। তাহলে চলে আসে এবারে আমরা 2 নাম্বার কোশ্চেনে, দেখি 2 নাম্বার কোশ্চেনে কি বলতেছে। 2 নাম্বার কোশ্চেনে আমাদের যেটা ছিল সেটা হইল চারটি সমানুপাতিক রাশির প্রান্তীয় রাশি দুইটির গুণফল হচ্ছে 200। তাহলে এখানে কথাটা কি কি ছিল দেখেন, প্রান্তীয় রাশি দুইটির গুণফল। তাহলে প্রান্তীয় রাশি মানে হচ্ছে একদম কর্নারে যেটা আছে,
একটা, দুইটা, তিনটা, চারটা, এই হচ্ছে চারটা আপনার সংখ্যা যার প্রান্তীয় রাশি। ধরেন এখানে থাকলো এ, এখানে হচ্ছে বি, এখানে সি, আর এখানে ডি। এই চারটার মধ্যে প্রান্তীয় রাশি মানে হচ্ছে যেগুলো শেষে আছে এ আর ডি। এ আর ডি এর গুণনফল, এই এ গুণন ডি, এটাই হচ্ছে কোশ্চেনের কথা অনুযায়ী 200, সহজ কথা যেটা। তারপরে বলছে প্রথম এবং দ্বিতীয় রাশি হচ্ছে 1:2। প্রথম আর দ্বিতীয় হচ্ছে কোনটা, এ বি। তার মানে এই যে এ আর হচ্ছে বি, এই দুইটার অনুপাত হচ্ছে আমাদের 1:2। ওকে, তারপরে বললো যে দ্বিতীয় এবং চতুর্থ, দ্বিতীয় হচ্ছে বি, চতুর্থ হচ্ছে ডি। তাহলে বি আর ডি এর অনুপাত হচ্ছে আমাদের 1:4 এটা। আর বলছে লাস্টে যে সংখ্যা চারটা তাহলে নির্ণয় করেন। ঠিক আছে, তাহলে এখন কোশ্চেন যে আমরা যে ইনফরমেশনগুলো এখান থেকে পাইলাম তিনটা, প্রথমটা শেষেরটার গুণনফল হচ্ছে 200, প্রথম দুইটার অনুপাত 1:2, দ্বিতীয়টা চতুর্থটার অনুপাত হচ্ছে 1:4। এই অংশগুলোকে আমরা এখন কাজে লাগাবো কিভাবে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তাহলে এটাকে কাজে লাগাইতে গেলে কিভাবে কাজে লাগানো যায় একটু খেয়াল করেন। তাহলে আমরা এখানে বলে দিলাম যে তথ্যানুসারে প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি ইজ ইকাল টু 1:2 বলে দেওয়া আছে। আবার দ্বিতীয় এবং চতুর্থ রাশি 1:4 সেটাও বলে দেওয়া আছে। আমরা ধরে নিলাম যে ধরি এই সংখ্যা চারটি যথাক্রমে এক্স ওয়াই ডাব্লিউ এবং জেড। ঠিক আছে, আমি এখানে এবিসিডি বলছি, এখানে বললাম এক্স ওয়াই জেড। এটার অর্থটা হচ্ছে আপনি যে কোনোটাই ধরতে পারেন, এখানে যা মন চাই তাই ধরতে পারেন। আপনি চাইলে এগুলো একটাও ধরার দরকার নেই, প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখেও প্রকাশ করতে পারবেন। কিন্তু একটা জিনিস দেখেন যে বারবার প্রথম রাশি দ্বিতীয় রাশি লেখা যতটুকু সময় যায়, সেখানে শুধু প্রথম রাশি এত বড় না লিখে এখানে যদি ছোট্ট করে একটা এক্স লেখা যায়, তাহলে মনে হয় আমাদের দ্রুত হয় ক্যালকুলেশনটা, লেখাটা কম লাগে, আমি কম সময়ের মধ্যে জায়গাটা কাভার করে নিয়ে আসতে পারি। ওকে, আচ্ছা, এই কারণে আমরা এরকম করে বললাম। তাহলে প্রথম কথা অনুযায়ী অতএব দিয়ে আমরা বললাম যে প্রথম আর দ্বিতীয় এক্স আর ওয়াই, প্রথম দ্বিতীয় হচ্ছে আমাদের এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ইজ টু 1:2, অর্থাৎ এক্স বাই ওয়াই ইজ ইকাল টু, আমরা বলে দিলাম এক নম্বর একটা সমীকরণ, সেটা হচ্ছে 1/2 আসবে। দ্বিতীয়টা যে আমাদের দ্বিতীয় আর চতুর্থ, তাহলে দ্বিতীয় ওয়াই, চতুর্থ হচ্ছে জেড, তাহলে ওয়াই বাই জেড, ওই যে আবার একইভাবে আর এই লাইনটা লিখলাম না, একবারে লিখলাম একইভাবে, ওয়াই বাই জেড মানে হচ্ছে আমাদের 1:4 বা 1/4 এটা। এখন এই দুইটাকে যদি আমরা গুণন করে দেই তাহলে কি চলে আসে দেখেন, 1 এবং 2 নাম্বার গুণন করলে আমরা এই গুণন অবস্থায় ওয়াই ওয়াই কাটাকাটি করে এক্স আর জেড এর একটা সম্পর্ক পাই, যেটাকে আমরা বলতে পারি 3 নাম্বার সমীকরণ। ওকে, তাহলে আমরা তিনটা পেয়ে গেছে, এখন এগুলোকেই কাহিনী করতে হবে। আর আরেকটা জিনিস তো ওই যে বলে দিছিল যে প্রথম আর শেষেরটার গুণনফল 200, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এইভাবে যে আবার প্রান্তীয় রাশি দুইটির গুণনফল হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 200। ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বার। দেখেন ইকুয়েশন বাড়াচ্ছি কেন, পরবর্তীতে ইউজ করব, কারণ এখান থেকে এক্স ওয়াই জেড এর মান দরকার। এখন আমরা বললাম যে 3 এবং 4 নাম্বার গুণন করে, 3 নাম্বার হচ্ছে কোনটা ছিল, এই যে এটা, 4 নাম্বার কোনটা ছিল, এটা। তাহলে এই দুটা গুণন করলাম, গুণন করলে সুন্দর করে এখান থেকে জেড জেড কাটাকাটি করে এক্স স্কোয়ারের মান 25, এক্স এর মান এই একটা পায়ে যাওয়া মানে আর কিচ্ছু বলার নাই। এখন এখন এক্স কোথায় আছে দেখেন, এক্স যদি এখানে বসাই দেই তাহলে জেড এর মান পাওয়া যাবে। ঠিক আছে, দেখেন এক্স এর মান এখানে বসাই দিলাম 5, 5 দ্বারা ভাগ করলাম, তার মানে কত চলে আসলো 40। জেড এর মান আপনি পেয়ে গেছেন 40। 40 যদি আবার এখানে বসাই দেন, এখানে তো আর বসানোর দরকার নেই, এক্স জেড তো পাইছেনই। তাহলে দেখেন ওয়াই জেড এই জায়গাটায় যদি 40 আমি বসাই দিই, তাহলে কাটাকাটি করলাম 4 10 40, 10, তার মানে ওয়াই এর মান এখান থেকে চলে আসলো কত, 10। আবার এই জায়গাটায় দরকার হচ্ছে কোনটা, আরেকটা হচ্ছে আমাদের দরকার ছিল, সেটা হচ্ছে কোনটা, আমাদের এক্স ওয়াই ডাব্লু জেড। ডাব্লু কোথায় আছে, ডাব্লুর ইউজ আমাদের এই জায়গাটায় নাই, ডাব্লুর ইউজ নাই। তার মানে আপনি তিনটা পাইছেন এখানে মান, একটা হচ্ছে এক্স এর মান, একটা হচ্ছে জেড এর মান, আর একটা হচ্ছে ওয়াই এর মান। এই তিনটার সাপেক্ষে এখন 4 নম্বরে যাইতে হবে। কিভাবে যাইতে হবে, কারণ বলে দেওয়া ছিল এখানে কোশ্চেনে চারটি সমানুপাতিক রাশি, অনুপাত সমান আসবে। দেখেন এই যে চারটি সমানুপাতিক মানে হচ্ছে অনুপাত সমান, সেটার ইউজটা কেমন হবে এইবারে দেখেন, আমাদের একটা মানের জন্য মাথা পড়ে গেছে। তাহলে এখন দেখেন এই যে এক্স এর মান 5 বসায় ওয়াই এর মান পাইছেন 10, ওখানেও তো আমরা তাই পাইছিলাম। দেখেন এই যে ওয়াই এর মান ছিল কত 10 আর জেড ছিল হচ্ছে 40, তাহলে সেটাই এখন এখানে পাইছে। দেখেন ওয়াই এর মান আবার 2 নম্বরে বসাই দিয়েছেন, জেড এর মান পাইছেন। তাহলে আপনি এক্স এর মান পাইছেন, ওয়াই এর মান পাইছেন, আপনি জেড এর মানও পাইছেন।
এখন দরকার মাঝখান থেকে ডাব্লুটা। এখন আসেন, এই যে এক্স ওয়াই ডাব্লু জেড এই চারটি সমানুপাতিক। সমানুপাতিক মানে এই দুইটার মধ্যে যে অনুপাত পরের দুইটার মধ্যেও একই অনুপাত। তার মানে এক্স ইজ টু ওয়াই ইজ ইকাল টু ডাব্লু ইজ টু জেড আমরা বলতে পারি, অর্থাৎ এক্স বাই ওয়াই ইজ ইকাল টু ডাব্লু বাই জেড। তাহলে এখানে বসাই দিলাম মানগুলো এক্স ওয়াই এবং জেড এর, তাহলে ডাব্লুর মানটা সরাসরি চলে আসলো 20। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের চারটার মান। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের 5, ওয়াই হচ্ছে ছিল 10, আমরা এক্স ওয়াই, তারপরে ছিল হচ্ছে ডাব্লু জেড, ডাব্লুর মান আমরা পাইলাম 20 আর জেড এর মান হচ্ছে 40। এই সেই দেখেন আমাদের চারটা সংখ্যা পাওয়া গেল। তাহলে দেখেন এটার ক্যালকুলেশন কিন্তু খুব জটিল না, কিন্তু একই জিনিস বারবার ইউজ করতে হয়েছে। সমীকরণ দাঁড় করাইতে হচ্ছে বারবার, ছোট ছোট সমীকরণগুলো দেখেন খেয়াল করেন খুবই ছোট ছোট, কিন্তু এই যে পিচি পিচি টাইপের সমীকরণ, এই সমীকরণ কিন্তু দেখে কিন্তু অতটা জটিল মনে হবে না আপনাদের, খুব ইজিলি কিন্তু এগুলো কভার করতে পারবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই যে অনেকগুলো জিনিস এই পেজ থেকে ওই পেজে যে চলে যাইতে হচ্ছে, এই চলে যাওয়াটার সময় একটু খেয়াল রাখতে হবে যে আপনার আগের পেজে কি ছিল আর পরের পেজে কি নিয়ে যাচ্ছেন। আগের পেজে ছিল 12, পরের পেজে নিয়ে যান 21, আগের পেজে ছিল 13, আপনি নিয়ে যাচ্ছেন 31, আগের পেজে ছিল 52, পরের পেজে চলে যাচ্ছে 25। এই যে যাওয়াটা, এই যাওয়াটাও হচ্ছে এই জায়গাটায় একটা ফ্যাক্টর, কিন্তু যেটা হঠাৎ করে মনে হয় না, মনে হয় যে হ্যাঁ পরের পেজে গেলে সমস্যাটা কোথায়, আগের পেজে তো জিনিস আছে। কিন্তু আপনি যখন পরীক্ষার হলে প্রেসারের মধ্যে যখন এই জিনিসগুলো চেক করতে যান, তখন দেখবেন যে একটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। প্রেসারের মধ্যে চেক করতে গেলে অনেক সময় মাথা থেকে এই জিনিসগুলো ছুটে যাইতে পারে, এই জন্য একটু সাবধান থাকতে হবে আমাদের। ক্লিয়ার? ওকে, চলে আসেন পরের কোশ্চেনে। দেখি পরের কোশ্চেনে আমাদেরকে কি করতে বলছে। তাহলে আমাদের 2 নম্বরের কোশ্চেনের প্রথম অংশ, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনের সেকেন্ড অংশটুকুর কাজ কমপ্লিট। এবারে আসবো হচ্ছে 30তম বিসিএস এর একটা কোশ্চেন। দেখি 30তম বিসিএস এ কি করতে বলছে। 30তম বিসিএস এ ওরা বলতেছে যে এইরকম যদি হয় একটা অংশ, যে a প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে বি প্লাস সি সমান সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি প্লাস এ। এটা হইলে প্রমাণ করতে হবে আমাদের দুইটা জিনিস, সি ইকুয়াল টু এ, অথবা প্রমাণ করতে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকাল টু 0। তার মানে দুইটা জিনিসের প্রমাণ এখন আমাদের কাছে কাভার করতে হবে। তাহলে চলেন আমরা কিভাবে কাভার করি দেখি একটু। প্রথমে বললাম দেওয়া আছে, ওকে, কি দেওয়া আছে, কোশ্চেনের কথাটাই দেওয়া আছে, সেটাই এখানে লিখে দিব, নতুন করে তার লেখার এখানে কোনো কিছু নাই, তাই না? তাহলে এখন দুইটা পাশ থেকে আমরা কি করব, -1 করব। ঠিক আছে, -1 করে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে, বা আমরা বলতে পারি হচ্ছে বিয়োজন করে, দুইটা কথাই বলতে পারেন। ঠিক আছে, আপনি যা মন চায়। বিয়োজন করা মানে আমরা জানি হচ্ছে -1 করা, বিয়োগ করা। আর যোজন করা মানেও আমরা শুনে আসছি যে যোগ করা। তাহলে বিয়োজন করা মানে হচ্ছে 1 বিয়োগ করা, আর যোজন করা মানে হচ্ছে 1 যোগ করা। তাহলে এই কথাটাকে দুই ভাবে বলা যায়, যে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে, অথবা আপনি একদম স্ট্যান্ডার্ড নাম লিখে দিতে পারবেন বিয়োজন করে। দুটাই কারেক্ট, এটাও কারেক্ট এটাও কারেক্ট। কিন্তু এই কথাটা লেখাটা মানে তখন কিন্তু আপনি টিচারকে একটা শো করাইতে পারতেছেন যে স্যার আমি কিন্তু এই ফাংশনগুলো বুঝি, যোজন বিয়োজনের ফাংশন আমি বুঝি, এই জিনিসটা মিনি। যারা এটা দেখতেছে যে উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে, এরকম না যে তাদের জন্য নাম্বার কমে যাচ্ছে, কিন্তু ওই যে স্ট্যান্ডার্ডিটি যদি আপনি ভ্যারি করতে চান যে কোনটা স্ট্যান্ডার্ড, উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে এই কথাটা নাকি বিয়োজন করে এই কথাটা, ডেফিনেটলি স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের বিয়োজন করে এই শব্দটা। এই যে শব্দ চয়নের যে ব্যাপারগুলো থাকে, বারবার করে বলা হয় যে শব্দগুলোর দিকে ফোকাস করেন, কোথায় কোন শব্দ লিখতে হচ্ছে, কোথায় কোনটা নিয়ে কাজ করতে হচ্ছে, এটা যেন আমরা ভালো করে একটু বুঝতে পারি, সেটার জন্যই কিন্তু এত সব কোশ্চেনকে এখানে কালেকশনে রাখা হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এখন কোশ্চেন হচ্ছে আমরা বিয়োগ করলাম। বিয়োগ করলাম কেন? বিয়োগ করলাম হচ্ছে এই কারণে যে এটা যদি বিয়োগ করি তাহলে বি বি কাটাকাটি হয়ে যাবে নিচে উপরের অংশে, এই কাজটার জন্য হচ্ছে আমরা বিয়োগ করে ফেলছি। তাহলে দেখেন এটা আমাদের, এটা তাহলে বিয়োগ হয়ে উপরে চলে গেল, তাহলে বি বি কাটাকাটি, এটা উপরে চলে গেল বিয়োগ হয়, তাহলে ডি ডি এখানে কাটাকাটি হয়ে যায়, এ মাইনাস এ, বি মাইনাস এ, সি মাইনাস এ, আর হচ্ছে ডি মাইনাস এ। তাহলে দেখেন একটা ফরম্যাটের মধ্যে মনে হয় আমরা খানিকটা নিয়ে আসতে পারছি, একই রকম জিনিসের দিকে আমরা একটু নিয়ে আসতে পারি। এখন দেখেন এখান থেকে তাহলে আবার কি করতে পারি, এই অংশটুকু যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস সমান 0 আমরা লিখতেই পারি, তাই না? এখন এই মাইনাসটাকে যদি আবার একটু ভ্যারি করতে চাই তাহলে কি করা যেতে পারে, এখান থেকে যদি আপনি চান একবারে লিখতে পারেন, অথবা এই পাশে লিখতে পারেন। সেটা কেমন করে? আচ্ছা ধরেন এইখানে সি হচ্ছে প্লাস, এ হচ্ছে মাইনাস, আমি যদি এটাকে প্লাস বানাই আর সি থেকে মাইনাস বানাই, তার মানে কি করব, মাইনাস দ্বারা গুণন, তাই না ব্যাপারটা? তাহলে মাইনাস দ্বারা গুণন করলে তো আমাদের কি হয়ে যাচ্ছে, এই অংশটুকু মাইনাস হয়ে যাচ্ছে। এটা লেখা আর হচ্ছে এটা লেখা, এই দুইটা কিন্তু একই জিনিস, সি মাইনাস এ লেখা
আর মাইনাস ইন্টু মাইনাস সি প্লাস এ, এটা লেখা কিন্তু একই কথাই। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই লাইনটা লেখা ম্যান্ডেটরি না, লিখতেও পারেন নাও লিখতে পারেন আপনি। তাহলে এটা প্লাস করে দিয়ে উপরে করে দিলাম এ প্লাস সি, এ মাইনাস সি, সরি এ মাইনাস সি, আর নিচে করে দিলাম ডি প্লাস এ, যা ছিল তাই থাকলো। এখন কোশ্চেন হচ্ছে এরকম কেন করলেন? ওই যে এ মাইনাস সি, এ মাইনাস সি বানাবো, এই কারণে হচ্ছে আমরা এই কাজটা এরকম করে করছি। তার কারণ এই দুইটা তখন আমি কমন নিতে পারবো। এই যে দেখেন কমন নিয়ে নিলাম, কমন নিয়ে নিলে এখানে 1 বাই উপরে তাহলে কি থাকলো, কমন নিলে 1, এটারও তাহলে উপরে কি থাকলো 1, তাহলে 1 বাই এই জায়গাটায় থাকলো বি প্লাস সি, আর এখানে 1 বাই থাকলো ডি প্লাস এ। তাহলে এখন এখানে যেটা আছে এই অবস্থায় থাকলো। এই দুটাকে এখন যদি লসাগু করে আমরা এখানে কাজ টাজ করি, তাহলে এটা সমান 0 লিখলাম। এখন তাহলে দেখেন এটা সমানও আমি 0 বলতে পারি, আবার এটা সমানও আমরা কি বলতে পারি 0। তাহলে এটা সমান 0 হইলে দেখেন আমরা এখানে a ইকুয়াল টু c প্রমাণ করতে পারলাম। আর এটা সমান যদি 0 হয়, এই অংশটুকু পুরাটাই যদি এই পাশে চলে যায়, তাহলে কি হয়ে যাবে, গুণন, 0 সঙ্গে যা গুণন করবেন 0ই আসবে। তাহলে a প্লাস সি প্লাস ডি প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মানে হচ্ছে 0, এটা লেখাই যায়। তাহলে দেখেন আমরা প্রমাণ করতে পারলাম যে a সমান c হয়, বা এই চারটারই যোগফল হচ্ছে আমাদের 0 চলে আসে। তাহলে এখন আমরা এইভাবে লিখে দিলাম। সুতরাং a সমান c এবং a প্লাস বি প্লাস সমান 0, এটা প্রমাণিত। আমাদেরকে প্রমাণ করতে বলছিল, আমরা প্রমাণ করে ফেললাম যে হ্যাঁ, আমাদের এই কোশ্চেনের অ্যান্সারে যেটা প্রমাণ ছিল করতে, সেটার প্রমাণটা কেমন চলে আসবে। এই যে এই সেন্সগুলো দেখেন, এই সেন্সগুলো কিন্তু হঠাৎ করে আসবে না যে ভাই আপনি -1 কেন করলেন, এখানে -1 কেন করলেন, আপনি এই জায়গাটাই কেন হচ্ছে এরকম সি মাইনাস ডি কে এ বানাইলেন, ঠিক আছে, আপনি কেন এই জায়গাটায় হচ্ছে এই কাজটা করার কারণে এই জায়গাটায় আপনি কি করতেছেন, আপনি এদেরকে কমন নিয়ে নিলেন, এখানে কেন করলেন, এই জিনিসগুলো কিন্তু হঠাৎ করে আসবে না। এই -1 এই সি মাইনাস ডি, এগুলোর জন্য হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার। যখন আমরা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে পারবো, তখন দেখবেন যে আমাদের এই কাজগুলো সহজ হয়ে যাবে, আমরা স্মুথলি এই কাজগুলো কভার করে নিয়ে আসতে পারবো, আমাদের জন্য কোনো সমস্যাই হবে না। একদম ধরে 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 যখন আমরা এই জিনিসগুলো শিখবো, আপনি এরকম 2টা করবেন, 3টা করবেন, 4টা অঙ্ক করবেন, 5টা অঙ্ক করবেন, এইরকম যখন 2টা 3টা 4টা 5টা করবেন, তখন দেখবেন যে এগুলো গ্রিপে চলে আসে। আপনি থিমটা দেখলেই তখন আইডিয়া পাবেন যে এটা কোন দিকে কি করতে হবে, কোথায় থেকে কোন দিকে যাব। কেন? কারণ ওই যে শুরুর 5টা ম্যাথ আপনি যে করছেন, সেখানে যে সেন্সগুলো আপনার ডেভেলপ হয়েছে, এই সেন্সগুলোই হচ্ছে আপনার এখানে কাজে লাগাইতে হবে। হঠাৎ করে কিন্তু আপনি এখানে কি করতে পারবেন না, একটা জিনিস কাজে লাগাইতে পারবেন না। প্রথমে দেখতেছেন আপনার কিন্তু খুব ভালো লাগতেছে, হ্যাঁ -1 করলে তো এটাই হয়, হ্যাঁ ঠিকই তো আছে, বিয়োজন করলে তো এরকমই তো চলে আসে, আচ্ছা উল্টাই দিলেন, ভালো কথা দিলাম। কিন্তু এটা চিন্তা করেন তো, আমি যদি এই জিনিসটা প্রথম অবস্থায় না দিই, হঠাৎ করে আপনি যখন দেখতে যাবেন, তখন কিন্তু মানে করতে যাবেন, তখন কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবেন। শুরু করবেন কোথায় থেকে আর শেষটাই বা কোথায় হবে, হঠাৎ করে চিন্তা করা যায় না। এই জন্য এগুলো হচ্ছে পুরাটা প্র্যাকটিস, এটার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি মন চাইলেও বলতে পারবেন না, এটার কোনো লজিক নাই যে কেন আমি হচ্ছে এটাই করতেছি, কোনো নির্দিষ্ট ফরম্যাট নাই। তো এটা লজিকটা হচ্ছে আপনাকে মাথা থেকে বের করতে হবে। কেন? কারণ কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে, দেওয়া আছে কি আর আপনাকে প্রমাণ করতে বলছে যে 2টা জিনিস, এদের মধ্যে মিল কোথায় বা অমিল কোথায়, কোন দিকে চেহারাগুলো স্টেপ বাই স্টেপ নিতে হবে। এই যে চেহারার যে পরিবর্তনটা, যে চেহারা ছিল কেমনে, এই যে দেখেন চেহারাটা, সেই চেহারাকে পরিবর্তন করে আমি কোথায় নিয়ে আসি। তো এই পরিবর্তনের ধারাগুলো হচ্ছে আপনার বোঝার জন্য প্র্যাকটিসটা জরুরি। প্র্যাকটিস করলে ডান, আপনার এখানে আর কোনো সমস্যাই আশা করি হবে না। আপনি এই ধরনের কোশ্চেন খুব স্মুথলি কভার করে নিয়ে আসতে পারবেন। ওকে, তাহলে চলেন আমরা একটু পরের কোশ্চেনের দিকে আর একটু চলে যাই, দেখি কি বলতেছে। আমরা এখানে কোশ্চেনে চলে আসলাম 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে 40 কিলোগ্রাম দ্রবণে পানি এবং চিনির পরিমাণ 8:1, এই দ্রবণে কি পরিমাণ চিনি মিশাইলে পানি এবং চিনির অনুপাত 80:19 আসবে। দেখেন এই কোশ্চেনটা পিলির কোশ্চেন, কিন্তু এটা একদম ডিরেক্ট হচ্ছে পিলির কোশ্চেন, কারণ এরকম পিলির কোশ্চেন আমরা সবাই দেখে আসছি, এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই। কোশ্চেনটা দেখেন খুবই মজার কিন্তু, কারণ কমন কোশ্চেন। অলরেডি 29তম বিসিএস এর
রিটেনের কোশ্চেন, এটা পিলির কোশ্চেন হইলেও রিটেনে আসছে কেন? কারণ আমরা পিলিতে যে ধাঁচের বিভিন্ন শর্ট ফরম্যাট ইউজ করে এখানে কাভার করি, ক্রস গুণন করি, আমরা দয়ের মতন করে গুণন করার চেষ্টা করি, আমরা যেটা পরিবর্তন হবে না সেটাকে সমান বানাই, বিপরীত সংখ্যা দ্বারা গুণন করলে সমান হয়ে যায়, এরকম করে সমান বানায় বানায় পরিবর্তন যেটা আসে সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যে যখন আমরা এই পরিবর্তনগুলো করতে যাই তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের পরিবর্তনটা কার জন্য করতেছি, আমি কি পিলির জন্য নাকি রিটেনের জন্য, এটা হচ্ছে সব থেকে জরুরি। রিটেন মানে অরিজিনাল ফরম্যাট। দেখেন এটা যদি পিলিতে করতাম আমি মুখে মুখে করতে পারতাম। কিভাবে দেখেন, ওয়াটার আর সুগার এই দুইটার রেশিও আগে কত ছিল, 8:1। পরবর্তীতে ওরা বলতেছে যে এই পানি এবং চিনি অর্থাৎ ওয়াটার আর সুগারের রেশিওটা কত হয়ে যাবে, রেশিওটা হয়ে যাবে 80 অনুপাত হচ্ছে আপনার 19, এটাই হয়ে যাবে, তাই বলা ছিল এখানে, তাই না? এখন এই যে আমাদের জিনিসগুলো বলে দেওয়া ছিল এই জায়গাটায়, এটাকে এখন কাজে লাগাবেন কিভাবে? দেখেন আমরা এখানে পরিবর্তন করছি হচ্ছে কোনটা, আপনাকে বলছে নতুন করে আপনি চিনি মিশাবেন, তার মানে চিনির অংশটুকু চেঞ্জ হবে, ওয়াটার সেম থাকার কথা, কিন্তু ওয়াটার আগে ছিল 8 পরে ছিল 80, তাহলে এটাকে 10 দ্বারা গুণন করেন 80 হয়ে যাক, এটাকেও তাহলে 10 দ্বারা গুণন করব, তাহলে কত চলে আসলো, 10 চলে আসলো। তাহলে 8:1 লেখা আর 80:10 লেখা জিনিসটা কিন্তু আসলে একই কথাই। তাহলে দেখেন এখানে 80 আর 80 কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, কিন্তু সুগার আগে ছিল 10 ভাগ, সুগার হয়ে গেল আমার এখানে 19 ভাগ, অর্থাৎ সুগার আপনাকে বাড়াইতে হবে কত ভাগ, 9 ভাগ। এখন এই 9 ভাগ মানে কত কিলোগ্রাম, এটা বের করতে পারলে আমাদের কাজ শেষ, ঠিক আছে? এখন এটার জন্য আমাদের যাওয়া দরকার হচ্ছে কোনটা, যে এই যে আমরা 80 আর 10 ভাগ যেটা বললাম, 8 আর 9 ভাগ যেটা নিয়ে আপনি কাজ করতেছেন, এটা সমান তাহলে 40 ভাগ, তাহলে 9 ভাগ মানে কত চলে আসবে, এটা করলে আপনার অ্যান্সারটা চলে আসবে, কোনো সমস্যা নেই। যদিও অ্যান্সারটা আমাদের এখানে নিয়ে আসার প্রসেসটা যেটা ছিল সেটা হচ্ছে লম্বা, ঠিক আছে? দেখেন আমি দেখাইলাম একটু যে লম্বা একটা প্যাটার্ন, কিন্তু এই প্যাটার্নে যদি আপনি কাজ করেন তাহলে অনেক দ্রুত ম্যাথটা কভার করা যেত, কিন্তু এটার কোনো প্রসেসই আপনি রিটার্নে অ্যাপ্লাই করতে পারবেন না, এটা হচ্ছে পিলির জন্য। ওকে, তাহলে এবারে চলে আসেন প্রশ্ন অনুসারে আমাদের কি কি বলছে, আনুপাতিক রাশি দুইটির যোগফল, এই 8 আর 1 কত আসতেছে, 9 আসতেছে। কেন? কারণ পানির পরিমাণ আমি বের করব কত, 40-এর 9 ভাগের 8 ভাগ 9 ভাগের 1 ভাগ, তাই না ব্যাপারটা? এই হচ্ছে কাহিনীটা। তাহলে দেখেন 8 ভাগ আর 1 ভাগ 9 ভাগের 8 ভাগ কার, এই 40-এর 8 ভাগের 9 ভাগ, তার মানে 320/90 চলে আসবে এত কিলোগ্রাম। এবং চিনির পরিমাণ এই 40-এর আমাদের 9 ভাগের 1 ভাগ, 40-এর 9 ভাগের 1 ভাগ মানে এত কিলোগ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য ওয়াটার আর এটা হচ্ছে আমাদের জন্য সুগার। এখন ঝামেলাটা হচ্ছে আমরা কাকে মেশাবো, আমরা কি পানি মেশাবো নাকি চিনি মেশাবো? কোশ্চেন বলে দিছে চিনি, তাহলে আমরা ধরে নিলাম, কতটুকু মেশাবো জানি না। এই দ্রবণে x কিলোগ্রাম চিনি মিশ্রণ করলে পানি এবং চিনির অনুপাত হবে হচ্ছে 80:19, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেনের কথা অনুযায়ী x কিলোগ্রাম চিনি মেশাবো। তাহলে দেখেন আগে আমাদের পানি যেটা ছিল সেটা ঠিক থাকবে, এই যে 320/9 এটা ঠিক থাকলো, আগে ছিল 40/9 হচ্ছে আমাদের চিনি, পরে যোগ করলেন আরো x, তার মানে এটা হচ্ছে বর্তমানে আমাদের চিনি, আর সেটার অনুপাতে কোশ্চেন বলেই দিছে, এই যে দেখেন 80:19, আমরা এখানে বলে দিলাম 80:19, তার মানে বর্তমানে পানি অনুপাত বর্তমানে চিনি সমান হচ্ছে পানি এবং চিনি। তাহলে এইখান থেকে এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হইল কোনটা, যে এই যে 320/9 এটাকে আমরা এখন অনুপাতটা নিচে চলে আসলো, 80/19 আমরা বলতে পারি। এটা এখন সলভ টলভ করে জাস্ট এইদিক ওই দিক করে শুধু সলভ করা হয়েছে, আর কিচ্ছু না, এখানে শুধু সলিউশন আমরা করে ফেলছি। এখানে 9 লসাগু করছি, উপরে 40 যোগ 9x আসলো, উল্টাই গেল 9 তাহলে কাটাকাটি করে দেওয়া গেল, এই যে কাটাকাটি হয়ে গেল 320, আর নিচে হচ্ছে আমাদের 49x, আর এই পাশে যা ছিল তাই থাকলো। এরপরে আমরা কি করে ফেললাম, এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিছি, 320 আর 19 এটা আমরা করে ফেললাম, 80 গুণন এটা আমরা করে ফেললাম। তাহলে 320 গুণন 19 করলে 6080, আর 80 দ্বারা এখানে গুণন করলে এরকম আসতেছে। পরে এখান থেকে আমরা তাহলে কি করলাম, 3200 ওই পাশে নিয়ে চলে গেলাম, নিয়ে গেলেও আমাদের বিয়োগ করে এটা চলে আসতেছে। তাহলে x এর মান আমরা এখান থেকে 720 দ্বারা এটাকে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে চলে আসলো 4। তাহলে এখন আমরা বলতে পারি যে সুতরাং চিনি মিশাইতে হবে 4 কিলোগ্রাম, দ্যাট মিনস অ্যান্সার তাহলে আমাদের 4 কিলোগ্রাম।
তাহলে দেখেন অ্যান্সার কিন্তু সহজ, অ্যান্সারের প্রসেস কিন্তু যথেষ্ট সহজ, এটা নিয়ে কোনো ঝুট ঝামেলা নাই। কিন্তু অ্যান্সারের প্রসেসটা হচ্ছে একটা ফ্যাক্টর, যে আমাদের প্রসেসটা একটু জানা লাগবে, যে আগে কি ছিল পরে কি ছিল, আগে কাকে নিলাম পরে কাকে নিলাম, এই জিনিসগুলো দেখাটা হচ্ছে আমাদের জন্য এখানে জরুরি। যদি এটা একবার দেখে নিতে পারি, একবার প্রসেস শিখে নিতে পারি, তাহলেই আমরা এই ধরনের কোশ্চেন খুবই স্মুথলি কভার করে নিয়ে আসতে পারবো, আমাদের আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, ডান। তাহলে এটা চলে আসেন পরেরটাতে, দেখি পরেরটাতে কি বলছে। পরেরটাতে আমরা যখন চলে গেলাম 5 নম্বর কোশ্চিন, যেটা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের 29তম বিসিএস এর একটা কোশ্চিন আমাদের এখানে, ঠিক আছে। তাহলে 29তম বিসিএস এর কোশ্চিনে আমাদেরকে কি বলতেছে, কোনো একজন মহিলার 24,075 টাকা ছিল। কত টাকা ছিল? 24,075 টাকা। পরে বলল তিনি নিজের জন্য 675 টাকা রেখে অবশিষ্ট টাকা স্বামী, মা এবং কন্যাদ্বয়ের মধ্যে এত অনুপাতে ভাগ করে দিল। কার কার মধ্যে? স্বামী, মা এবং কন্যাদ্বয়। তার মানে এটা হচ্ছে হাজবেন্ডের, এটা হচ্ছে তার মাদার, তার মার, আর এটা হচ্ছে তার কন্যা, ডটার। এখানে ডটার কয়জন? ডটার কিন্তু 2জন, ঠিক আছে, কারণ বলে দিছে কন্যাদ্বয়, একজন না কিন্তু। পরে আবার বলে দিল যে এই অনুপাতে ভাগ করে দিলে প্রত্যেক কন্যা কত করে পেল। তাহলে প্রথম কথা, মহিলার কত টাকা ছিল? তার নিজের জন্য এত টাকা রেখে দিল, তাহলে অবশিষ্ট টাকার পরিমাণ কত আসবে? তাহলে 24,075 টাকা থেকে 675 টাকা আমরা বাদ দিয়ে দিব, অবশিষ্ট টাকাটা পেয়ে গেলাম। যেটাই ভাগ হবে 3জনের মধ্যে, এটাই 3জনের মধ্যে ভাগ হয়ে যাবে, হাজবেন্ডের মধ্যে, মায়ের মধ্যে, আর 2জন ডটারের মধ্যে। ওকে, কি কি অনুপাতে ভাগ হবে? স্বামী, মা এবং এত হচ্ছে ভাগ হয়ে যাবে এই অনুপাতে। এখন এই জায়গাটায় মূল কথাটা হচ্ছে, আমরা অনুপাত এখানে যেটা দেখতে পাচ্ছি তার প্রত্যেকটা সংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে কিসে? সংখ্যাগুলো দেওয়া আছে কিন্তু আমাদের ভগ্নাংশতে। তাহলে এখন টার্গেট এই ভগ্নাংশগুলোকে আমরা কিভাবে পূর্ণ সংখ্যাতে আনতে পারি সেটা হচ্ছে ফ্যাক্টর। তাহলে ভগ্নাংশগুলোকে পূর্ণ সংখ্যাতে আনতে গেলে সব থেকে সহজ কাজ, এই বেসমেন্টের যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ নিচে যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, হরের, এগুলোর হচ্ছে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে। 4, 6 এবং 3-এর লসাগু, 4, 6 এবং 3-এর লসাগু হচ্ছে 12। এই 12 দ্বারা যদি গুণন করে দেন, তাহলে প্রত্যেকটা ভগ্নাংশের যে পার্টগুলো আছে, রাশিগুলো আছে, তারা পূর্ণ সংখ্যাতে চলে আসবে। এগুলোকে আমরা কি বলি? রাশি। এই ভগ্নাংশের সেকেন্ড রাশি, এই ভগ্নাংশের আমাদের থার্ড রাশি, এই রাশিগুলোর টার্গেটই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা নিয়ে আসা। তাহলে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে গেলে কি করব? আরেকবার একটু আমাদের হরগুলোর লসাগু করে গুণন করে দিব। তাহলে হরগুলোর লসাগু পাইলাম 12, তাহলে 12 দ্বারা আমরা গুণন করে দিব। 1-এর 4-কে 12 দ্বারা গুণন, 1-এর 6-কে 12 দ্বারা গুণন, 2-এর 3-কে 12 দ্বারা গুণন করব। ওকে, তাহলে চলে আসলো 3, তাহলে চলে আসলো 2, তাহলে চলে আসলো 8। তাহলে এখন আমরা বলতে পারি যে এখানে আনুপাতিক রাশির যোগফল 3 + 2 + 8 সমান হচ্ছে 13। ঠিক আছে, টোটাল এখানে কত? 13। তাহলে এই 13 ভাগের মধ্যে কন্যাদ্বয় পাবে 8 ভাগ। তাহলে আমরা বলবো কন্যাদ্বয় পাবে বাকি টাকা 23,400 টাকার টোটাল 13 ভাগের 8 ভাগ। তাহলে 13 ভাগের 8 ভাগ মানে হচ্ছে, আমরা ক্যালকুলেশন করে কাটাকাটি করলাম, এখানে কাটাকাটি করা যাবে না, সেটা আগেই বলে দিছিলাম। তাহলে এটা করে আসলো 14,400 টাকা। এখন কোশ্চিন আমাদেরকে কি কন্যাদ্বয়ের কথা বলছে? না, বলছে প্রত্যেক কন্যা কত করে পেল। এই যে প্রত্যেক কন্যা কত করে পেল, তাহলে প্রত্যেক কন্যা কত করে পেল, এটার জন্য তাহলে কি করতে হবে? কন্যাদ্বয়ের টাকা থেকে একজন কন্যার টাকা বের করতে হবে। তাহলে আমরা বললাম, সুতরাং প্রত্যেক কন্যা পায় হচ্ছে 14,400 ভাগ 2, এই মিলে আমরা অ্যান্সার পাইছি 7,200 টাকা। ওকে, তাহলে এই 7,200 টাকা হচ্ছে আমাদের কার টাকা? এটা হচ্ছে কন্যাদ্বয়ের টাকা। ওকে, তাহলে ডান। এই কোশ্চেনও তাহলে আমরা শেষ করে ফেললাম 29 নাম্বার বিসিএস এর কোশ্চেন। দেখেন এটাও কিন্তু হচ্ছে বেশ পিচি টিচি টাইপের একটা কোশ্চেন, খুব জটিল এইরকম কোনো বিষয় নয় এই জায়গাটায়, এই বিষয়গুলো খুব ইজিলি কিন্তু কাভার করা যায়। 6 নম্বর কোশ্চেনে চলে আসেন, লাফালাফির কিছু কোশ্চেন। কুকুর লাফ দিবে, বিড়াল লাফ দিবে, কে কে খরগোশ টরগোশ লাফ দিবে, আসে 25তম বিসিএস এর কোশ্চেন। কিন্তু এটা বেশ মানে কি বলবো, যে বিখ্যাত টাইপের কোশ্চেন, কারণ এই কোশ্চেনগুলো মানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে আসলে ডিফিকাল্টি লেভেল যেটার একটু বেশি, সেই অঙ্কগুলো শুরুই হয় হচ্ছে এই যে লাফালাফির অঙ্কগুলো দ্বারা।
ঠিক আছে, এই অঙ্কগুলো আবার বলতেছি যে আমাদের জন্য একটু কেয়ারফুলি তাকানো দরকার, কারণ ইনফরমেশনগুলো সব কাছাকাছি প্যাচ লাগানো ইনফরমেশন। হঠাৎ করে দেখলে মনে হয় যে সব একই রকম মনে হচ্ছে, বা কোনটা থেকে কোনটাতে যাব সেটা নিয়ে অনেক সময় একটা ঝামেলার মধ্যে আমরা পড়ে যাই। এই জন্য কোশ্চেনগুলো যদি একটু কেয়ারফুলি তাকাইতে পারি তাহলে আমাদের জন্য বুঝতে একটু সুবিধাটা হবে। আশা করি এটা নিয়ে ওরকম সমস্যা টমস্যা হওয়ার কথা নয়, যদি একটু আমরা বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে কোশ্চেনের কথার দিকে একটু চলে আসে আবার। তাহলে কোশ্চেনে কি বললো যে কুকুর তাড়িত একটি খরগোশ, কুকুর তাড়া করতেছে কাকে? একটা খরগোশকে। যত সময়ে 8 বার লাফ দেয়, যত সময়, দেখেন ফ্যাক্টর কিন্তু সময়, কুকুরটি ততক্ষণে 7 বার লাফ দেয়। তার মানে খরগোশ লাফ দিচ্ছে আমার যে সময় 8 বার, দেখেন খরগোশের ব্যাপারটা, খরগোশ লাফ দিচ্ছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, যে সময় লাগতেছে এই কুকুরটা ওই সময় লাফ দিচ্ছে হচ্ছে আমাদের 7 বার। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। এ লাফ দেয় 8 বার, এ লাফ দেয় আমাদের 7 বার, 7 বার। এখন ঝামেলাটা হচ্ছে যে লাফ দিল, তাহলে তাদের সময়ের কি কোনো পার্থক্য হয়েছে? না, এই খরগোশের জন্য যে টাইম এই কুকুরের জন্য একই টাইম। তাহলে তো এখানে দেখে মনে হচ্ছে যে কুকুর তো পেছনে আছে, 7 বার মাত্র লাফ দেয়, এ লাফ দেয় হচ্ছে মাত্র হচ্ছে আপনার খরগোশটা 8 বার। কিন্তু কুকুর এখান থেকে এখানে একবারে লাফটা দিতে পারে, কুকুর লাফ দিতে পারে এতটুকু, কিন্তু খরগোশ এখান থেকে লাফ দিতে পারে এতটুকু ধরেন। তার মানে খরগোশটা হচ্ছে কম লাফ দিতে পারে। সেটা কেমনে বুঝবো? এবারে দেখেন, কিন্তু খরগোশ 5 লাফে যতটুকু যায় কুকুর 4 লাফে ততটুকু যায়। তাহলে খরগোশ ধরেন এখান থেকে এই পর্যন্ত যাবে, ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এতটুকু। এই ডিস্টেন্সটুকু খরগোশ যদি আসে, কে আসে? খরগোশ। খরগোশের ব্যাপারে এখন কথা হচ্ছে। খরগোশ যদি আসে তাহলে সে লাফ দিচ্ছে কতবার? সে লাফ দিচ্ছে এখানে 5 বার। তাহলে সে 1 বার লাফ দিল, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। আর কুকুরটা এখানে কিন্তু লাফ দিচ্ছে 4 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তাহলে এ 4 বার লাফ দিয়ে যা যায়, এ 5 বার লাফ দিয়ে ততটুকু যায়। দেখেন কত ইনফরমেশন, এখানে লাফের সংখ্যা আর এখানে লাফের ডিস্টেন্স, এখানে লাফের সময়, এখানে লাফের সময়। তার মানে এই জিনিসগুলো কিন্তু টুইস্ট করার মতন, হঠাৎ করে দেখলে কিন্তু আমাদের মাথার মধ্যে একটু কাজ করে যে কোন দিক থেকে কোন দিকে যাব, আমি শুরু করব কিভাবে, সেটা হচ্ছে ব্যাপারটা। এখন দেখেন এখানে বললো যে খরগোশ এবং কুকুরের বেগের অনুপাত নির্ণয় করেন। খরগোশ এবং কুকুরের অনুপাত, কিসের অনুপাত? বেগের অনুপাতটা আপনাকে এখন এখান থেকে নির্ণয় করতে বলতেছে। তাহলে কিভাবে যাবো একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। যে খরগোশ 5 লাফে যায় এক্স একক, কতটুকু যায় জানি না, 5 লাফে কতটুকু যায় জানি না, ঠিক আছে ধরেন এক্স। তাহলে এই খরগোশটা যদি 8 বার লাফ দেয় তাহলে কতটুকু যাবে? 8x/5। ধরেন এখানে তো সে 8 বারই লাফ দিছিল, ওই যে খরগোশটা এখানে, তাই না? খরগোশ 5 লাফে যতটুকু যাবে 8 লাফে যাবে এতটুকু। আবার কুকুর 4 লাফে যতটুকু যায়, কতটুকু যায়? এক্স, আমরা এটা আগে দেখে আসছি, তাই না? তাহলে কুকুর 1 লাফে কতটুকু যাবে? 7 লাফে কতটুকু যাবে? এতটুকু দূরত্ব সে যাচ্ছে। তাহলে খরগোশের ব্যাপারে আমরা পাইলাম খরগোশ 8 লাফে যাইতে পারে 8x/5 একক, আর কুকুর 7 লাফে যাইতে পারে এতটুকু। এখন দেখেন পরের কথাটা, যে খরগোশ যে নির্দিষ্ট সময় 8 লাফ দিয়ে এতটুকু যায়, সেই নির্দিষ্ট সময়ে কুকুর আবার 7 লাফে কিন্তু ততটুকু যায়, তাই না? তাহলে 8 লাফের ডিস্টেন্স যাচ্ছে যত সময়ে, সে কুকুরটা আবার 7 লাফে যাচ্ছে হচ্ছে এতটুকু ডিস্টেন্স। তাহলে আমরা জানি বেগ ইজিক্যাল টু কি হয়? বেগ ইজিক্যাল টু মানেটা হচ্ছে একক সময়ের অতিক্রান্ত দূরত্ব একটা নির্দিষ্ট সময়ের। তাহলে এটাই হচ্ছে আমাদের কি একটা নির্দিষ্ট সময়, কোন সময়ের সাপেক্ষে আছে আমরা জানি না, যে সময়ই হোক না কেন এই সময়ে কুকুর যতটুকু যাবে খরগোশ হচ্ছে এতটুকু যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে দুইজনের তাহলে বেগের আমাদের কি মানটা। তাহলে সেই মানের অনুপাতটাই হচ্ছে আমাদের কি আসবে? অ্যান্সার আসবে। তাহলে এই মানটাই আমাদের বেগ হইল কেমনে? এই যে মূল কথাটা, এটা আমরা জানি বেগটা মানে কি একক সময়ের অতিক্রান্ত দূরত্ব। ধরেন এই যাচ্ছে 1 মিনিটে, এও যাচ্ছে তাহলে 1 মিনিটে এতটুকু, কারণ সময় তো বলে দেওয়া নাই, শুধু বলে দেওয়া আছে নির্দিষ্ট সময়, কতটুকু সময় আমি জানি না, যে সময় হোক না কেন সেটাকে এককে করলে তো এই অনুপাতেই আসবে, তাই না? তাহলে আমরা এখন সেখান থেকে বললাম যে সুতরাং খরগোশের বেগ আর কুকুরের বেগ, এটা হচ্ছে খরগোশের দূরত্ব, কুকুরের দূরত্বটুকু এখানে তাহলে আমরা বেগ হিসেবে নিতে পারছি, কারণ একটা নির্দিষ্ট সময়ের পারপাসে যাচ্ছে সে।
তাহলে এই দুটা অনুপাতকে এখন যদি কাটাকাটি করে দেওয়া হয় তাহলে আমরা এক্স এক্স কাটাকাটি করে দিলাম, 8/5। এটা আমরা একটু আগে শুনে আসছি যে ভগ্নাংশ আকারে যদি কোনো অনুপাতের রাশি থাকে সেটাকে আমাদের পূর্ণ সংখ্যায় আনতে গেলে এই নিচে যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু করা দরকার। 5 আর 4 এর লসাগু 20, তাহলে 20 দ্বারা গুণন করে দিলাম, 32 আর 35 আসছে, কাটাকাটি করা যায় না, দ্যাটস ওয়াই তাহলে এটাই অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সারটা দিয়ে দিলাম খরগোশ এবং কুকুরের বেগের অনুপাত হচ্ছে আমাদের 32:35। এই যে কোশ্চেনের প্যাটার্নটা দেখেন ছিল কি, কোথায় থেকে কোথায় আসতেছি, লাফের সঙ্গে দূরত্ব নিবেন নাকি লাফের সঙ্গে সময় নেবেন, দূরত্বের সঙ্গে সময় নেবেন নাকি সময়ের সঙ্গে দূরত্ব নেবেন, কোনটা নেবেন? এই যে কেয়ারফুলের ব্যাপারটা, এই কেয়ারফুল আমরা যদি একটু থাকতে পারি তাহলে এই ব্যাপারটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ইজি ওয়েতেই হচ্ছে আমি এগুলো কাভার করে নিয়ে আসতে পারবো। যতটা দেখে মনে হচ্ছে জটিল, একটা একটা করে স্টেপ একটু চিন্তা করে কাজ করেন, দেখেন এগুলো কোনো জটিল না, এগুলো খুব সহজেই কিন্তু আমরা অ্যান্সারটা নিয়ে আসতে পারি। এটার জন্য আহামরি আমাদের খুব যে মানে মাথা নষ্ট করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। মাথা নষ্ট ছাড়াও আমি খুব স্মুথলি এখান থেকে কিন্তু কাজগুলো নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তাহলে আশা করি এই অংশটুকু সবাই বুঝে গেছেন, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। চলে আসেন এবারে পরের কোশ্চিনে, 7 নম্বর কোশ্চিনে। এটাও আমাদের 24তম বিসিএস এর কোশ্চিন, খুবই সহজ কোশ্চিন, দেখাই যাচ্ছে যে পিচ্ছে একটা কোশ্চিন, সহজ হওয়ারই কথা এটা। এ বি সি, এ বি ও সি কে কিছু টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন এ সমস্ত টাকার 1/4 অংশ পায়, বি অবশিষ্টে দেখে টোটালের না কিন্তু, এই যে ঝামেলা একটা পাকাই দিছে, বি হচ্ছে অবশিষ্টের হচ্ছে আপনার 1/6 অংশ, টোটালের না। এ পাচ্ছে সমস্ত টাকার আর বি পাচ্ছে অবশিষ্ট টাকা, সি হচ্ছে 120 টাকা পেল। ঠিক আছে, তাহলে সি যদি 120 টাকা পায় তাহলে এ বি এবং সি এর মধ্যে কত টাকা ভাগ করে দেওয়া হয়েছিল? তাহলে এ বি সি এর মধ্যে কত টাকা ভাগ করে দেওয়া হয়েছিল, আপনি যদি বেসিক্যালি এখানে একটা জিনিস চিন্তা করতে চান তাহলে একটু দেখেন আমাদের টোটাল টাকাটা যতটুকু ছিল কতটুকু আমি জানি না। এই টাকাটাকে যদি আপনি 4 ভাগ করেন, এই 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের যা আসবে, এটা পাইছে হচ্ছে এ। বাকি টাকাটা ছিল হচ্ছে আমার কয় ভাগ? 3 ভাগ। এই হচ্ছে 3 ভাগ। এই বাকি টাকাটা যেটা ছিল 3 ভাগ, এটাকে নাকি তারা আবার করছে হচ্ছে 6 ভাগ। একটু খেয়াল করেন, এটাকে ভাগ করছে হচ্ছে 6 ভাগ, 3 ভাগকে বানাইছে হচ্ছে 6 ভাগ। এই 6 ভাগের 1 ভাগ অংশ নাকি হচ্ছে আমাদের বি পাইছে। ঠিক আছে, অবশিষ্টের 1/6 অংশ বি পাইলো এবং সি পাইছে হচ্ছে 120 টাকা। তাহলে এই বাকি 5 ভাগ, এখানে কয় ভাগ ছিল? এখানে 5 ভাগ টাকা, এই 5 ভাগ মানে হচ্ছে 120 টাকা। তাহলে এখন চিন্তা করেন 5 ভাগে যদি 120 টাকা হয় তাহলে 1 ভাগে কত টাকা? 24 টাকা, তাই তো। 1 ভাগে 24, তাহলে এখানে 24, 2টা 24, 3টা 24, 4টা 24, 5টা 24, 6টা 24, তাহলে 6টা 24 মানে কত চলে আসবে? 6 24-এ, তাহলে 4 6 24-এ 4 হাতে থাকলো 2, 6 থেকে 12 13 14, 144 টাকা। তাহলে এই 144 টাকাটা হচ্ছে কয় ভাগ? 3 ভাগের মান। তাহলে 3 ভাগের মান যদি 144 হয় তাহলে 4 ভাগের মান কত? তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করে 4 দ্বারা গুণন করলে কাজ শেষ। যে এটাকে 3 দ্বারা ভাগ করলাম তাহলে এক একটা ভাগ পাইলাম, তাহলে টোটাল 4 ভাগের মান। তাহলে 3 দ্বারা 144-কে ভাগ করলাম, কত চলে আসে? 3 4 12 24, 3 8 24। তাহলে এখন এই 48 আর 4 গুণন করলে কত আসে? 4 8 32-এর 2 হাত থাকলো 3, 4 4 16 আর 3 হচ্ছে 19। এই দেখেন টোটাল টাকা আমার চলে আসলো 192 টাকা। এই টাকাটাই দেখেন আমাদের অ্যান্সার আছে, এই যে অ্যান্সার হচ্ছে আমাদের 192 টাকা। কিন্তু এটা হচ্ছে পিলির জন্য, যে এই কাজটা দেখেন পিলিতে যদি থাকতো আমরা মুখে মুখে টাকা যদি ভাগ করতেন ভাগ হিসাবটা করলে দেখেন ছবির মতনই আমাদের এটা সলিউশন পিলির জন্য। কিন্তু এই কথাটা তো এখন আর এইভাবে ছবি আঁকায় বলতে পারবেন না যে স্যার এই যে 5 ভাগ ছিল, যার টাকা 120, 1 ভাগে 24, তাহলে টোটাল 6 ভাগ মানে হচ্ছে আমাদের কত চলে আসতেছে, এইভাবে তো বলতে পারবেন না, আপনাকে লিখে দেখাইতে হবে। সেই লেখার প্যাটার্নটাই এখন আমরা দেখব। প্রথম কথা, সমস্ত টাকা কত জানি না, x টাকা। এ পাই সমস্ত টাকার 1/4। একটু খেয়াল করি আমরা যে এ পাচ্ছে সমস্ত টাকার আমাদের কত ভাগ? আমাদের 4 ভাগ। তাহলে সমস্ত টাকাটার যদি আমাদের 1/4 ভাগ পাই তাহলে সমস্ত টাকা x, x এ 1/4 ভাগ মানে x/4 গেল। তারপরে যে এখন বাকি থাকে কত টাকা, কারণ বি পাবে বাকি টাকার, তাহলে বাকিটাকে x থেকে x এর 4 বাদ দিলাম, 3x/4 এত টাকা হচ্ছে আমাদের বাকি টাকা। এই বাকি টাকাটা যেটা আছে সেটাই এখন আমরা ভাগ করে দিব বির মধ্যে 1/6 অংশে। তাহলে বাকি টাকা 6x/4, তারই 1/6 অংশ করলাম, কাটাকাটি করে থাকলো x/8। এই টাকাটা হচ্ছে বি এর টাকাটা।
ওকে, তাহলে বি যদি টাকা পাই তাহলে দেখি তো সি টাকাটা কত আসবে। তাহলে এই টাকাটা কোনটা আমরা ভাগ করে দিচ্ছিলাম, 3x/4 টাকা, যার মধ্যে বি পাইলো এত টাকা x/8। তাহলে এই টাকা থেকে এটা বাদ দিলেই তো আমরা পাবো সি এর টাকাটা। তাহলে এই টাকাটা থেকে x/8 টাকা বাদ দিলাম, বাকি পাইলাম সি এর টাকা। আর সেই টাকায় কোশ্চেন বলে দিছে 120 টাকা হয়। তাহলে আমরা 5x/8 এর মান বলে 120, এক্স এর মান কত, তাহলে আমাদের সেই এক্সটাই হচ্ছে পারফেক্ট অ্যান্সার এখানকার চাওয়া অনুযায়ী কোশ্চেনের অ্যান্সারটা, যে আমাদের কাছে মোট কত টাকা তাহলে ছিল, যেটা আমরা ভাগ করে দিচ্ছিলাম তিনজনের মাঝখানে। তাহলে এক্স এর মান আমাদের চলে আসছে 192। তাহলে আমরা অ্যান্সারও বলতে পারি অ্যান্সার হচ্ছে আমাদের 192 টাকা। ওকে, তাহলে 192 এর অ্যান্সার চলে আসছে 7 নাম্বার কোশ্চেনে। তাহলে আশা করি এই ধরনের কোশ্চেনগুলো যদি আমরা এখন থেকে পাই, তাহলে এই কোশ্চেনগুলো এত বেশি ঝামেলার মধ্যে পড়তে হবে না, আমরা স্মুথলি অনেক ইজিলি এই কোশ্চেনগুলো সলভ করতে পারবো। ওকে, তাহলে ডান। আমরা চলে আসি এবারে একটু পরের কোশ্চেনের দিকে, দেখি পরের কোশ্চেনে কি করতে বলছে। আমাদের পরের কোশ্চেনে 8 নাম্বার কোশ্চেন, যেটা 21তম বিসিএস এর একটা কোশ্চেন। কোশ্চেনের সাইজ আর অ্যান্সারের সাইজ দেখে মনে হবে যে কোশ্চেনের চাইতে অ্যান্সারটাই ছোট, কোশ্চেনটাই মনে হচ্ছে বড় বড়। দেখেন প্রায় এখানে 4 লাইনের মতন লেখা হয়ে গেছে। তাহলে কোশ্চেনে কি ছিল, একটি কারবারে ক এবং খ এর মূলধনের অনুপাত 15:17 ছিল। ব্যবস্থাপনা অংশীদার বলে লাভের 1/20 অংশ কয়ের প্রাপ্য, লাভের বাকি টাকা মূলধনের সমানুপাতে ভাগ হবে, কারবারের মোট 60,800 টাকা নিট লাভ হলে ক্ষয় টাকাটা কত। তাহলে একটা একটা করে আমরা স্টেপ চিন্তা করি। ক এবং ক্ষয়ের মূলধনের অনুপাত ছিল 15:17, এই অনুপাতে তাদের মূলধন। পরে বলল ব্যবস্থাপনা অংশীদার বলে লাভের এত অংশ ক পাবে, কারণ দুইজনে ব্যবসা করলেও ব্যবসাতে বসতেছে ক। তাহলে যে বেশি সময় দিচ্ছে তাকে আমরা ডেফিনেটলি কি বলবো, যে আপনি আর আমি বিজনেস করতেছি, কথার কথা। এখন এই বিজনেসে আমি শুধু টাকা ইনভেস্ট করছি, কিন্তু আমি বিজনেসে বসতেছি না, কিন্তু আপনি কিন্তু সকাল বিকাল বিজনেসে বসতেছেন। তাহলে মাস শেষে যখন আমরা প্রফিট ভাগ করব, তখন আপনি কি বলবেন না যে ভাই আপনি তো শুধু টাকা দিছেন আর আমিও টাকাও দিছি, পরিশ্রমও করছি, তাহলে আমার পরিশ্রমের একটা আপনি প্রফিট দেন। তাহলে সেই প্রফিটটা আপনাকে বললাম যে ঠিক আছে যান, আমরা যে লাভটা পাবো সেই লাভের 20 ভাগের 1 ভাগ আপনাকে দিয়ে দেবো আপনার পরিশ্রমের জন্য। আর বাকি যেটা থাকবে, তাহলে 20 ভাগের মধ্যে আমরা 1 ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে বাকি থাকবে 19। এই 19 ভাগ যেটা লাভ, সেটা আমরা ভাগ করে নিব কি অনুপাতে, এটা ভাগ করে নিব আপনি কত ইনভেস্ট করছেন আমি কত ইনভেস্ট করছি, আমাদের মূলধন যেটা আছে সেই অনুপাতে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন যদি তাই হয়, তাহলে কোশ্চেনের কথা অনুযায়ী খ তাহলে কত টাকা পাবে সেটা বের করতে বসে। তাহলে চলেন আমরা একটু ব্যবস্থাটা করে ফেলে দেখি কি আছে। প্রথম কথা, তথ্য মতে ব্যবস্থাপনা অংশীদার হিসেবে কয়ের প্রাপ্য বাদে ক্ষয়ের অবশিষ্ট টাকাটা কত চলে আসবে। মোট লাভ ছিল হচ্ছে 60,800 টাকা। প্রথমেই এখান থেকে কি হয়ে যাবে, কয়ের লাভের টাকাটা বের হয়ে যাবে কত, 20 ভাগের 1 ভাগ। তাহলে এই টাকাটা থেকে বাদ হয়ে গেল 20 ভাগের 1 ভাগ টাকা, তার মানে 3,040 টাকা ক পরিশ্রম করার কারণে নিয়ে নিল, মোট লাভ থেকে সেটা নিয়ে নিল। বাকি টাকা থাকলো আপনার 57,760 টাকা। ঠিক আছে, এই 57,760 টাকাটা যেটা থাকলো, এই টাকাটা হচ্ছে আমরা মূলত ভাগ করে নিব। কার মধ্যে ভাগ করে নিব, দুইজনের মূল টাকার মধ্যে। তাহলে মূল টাকার অনুপাত কত ছিল, 17 আর 15, তার মানে টোটাল 32 ভাগ। তাহলে ক্ষয়ের টাকাটা আসতেছে কত টাকা, খ আমার পাচ্ছে এখানে ওই 57,760 টাকাটার মধ্যে টোটাল 32 ভাগের 17 ভাগ, 32 ভাগের 17 ভাগ কাটাকাটি করলাম 30,885। অ্যান্সার হচ্ছে 30,885। তাহলে দেখেন এগুলো এত সহজ অঙ্ক যে আমরা এগুলো দেখলে অনেক সময় কনফিউজড হয়ে যায় যে ভাই এত সহজ কোশ্চেন কি আসলে পরীক্ষায় আসে। অনেকের মনে হয় যে এগুলো আগে আসতো এখন আসে না। হ্যাঁ, এখন হয়তো রিসেন্ট কয়েকটা বিসিএস আমরা এটা দেখতে পাচ্ছি না, কিন্তু তার মানে এটা না যে যারা আপনারা এই যে 41তম বিসিএস এর রিটেন এক্সাম দিচ্ছেন, যারা এখন দিতে যাচ্ছেন, যে তারা যে এটা পাবেন না এটা কিন্তু বলা যাবে না। এটা পুরাটাই হচ্ছে 41তম বিসিএস এর জন্য আমাদের রিলেটেড, কিন্তু এগুলো টপিকস এমন না যে 41তম বিসিএস এ এখান থেকে কোশ্চেন আসবেই না, বলা যাবে না, আসতেই তো পারে ভাই, তাই না। তাহলে এটা গেল হচ্ছে 8 নাম্বার কোশ্চেনের কাজটা। চলে আসেন এবারে 9 নাম্বারটাতে। 9 নাম্বারে কি করতে বলছে, 9 নাম্বারে কোশ্চেনের সাইজটাই দেখেন কেমন চলে আসছে, একটা বেশ বড় টড়ো স্বাস্থ্যসম্মত একটা কোশ্চেন চলে আসছে। 1 2 3 4 5 6
প্রায় 6 লাইনের একটা কোশ্চেন, আমাদের এই 6 লাইনের কোশ্চেনটা এখন আমাদের সলভ করতে হবে। এই কোশ্চেনগুলোতে প্রথম যেটা সমস্যাটা হয় সেটা হচ্ছে ইনফরমেশন লিঙ্ক করা। বারবার করে একটা কথা বলা হয়, লিঙ্ক করেন, কোন ডাটা কোথায় যাবে, কোন সংখ্যাটা কার সঙ্গে যাচ্ছে, এই লিঙ্কটা হঠাৎ করে দেখলে কিন্তু বোঝা যায় না। আমরা প্রথম যখন মোটরসাইকেল চালানো শিখছি তখন খেয়াল করে দেখেন কোথায় ক্লাস, কোথায় কি, মোটরসাইকেল তো দূরের কথা, সাইকেল চালানো যখন শিখছি যে পেডেল কোথায় আছে, ব্রেক কোথায় আছে, আমি কি বেলের মধ্যে হাত দিতে পারতেছি কিনা, এইরকম কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যায়। তাকাই দেখা লাগে যে পা কি ঠিক জায়গায় গেল, আমি কি হাত কি ঠিক জায়গায় ধরছি। কিন্তু যখন আমরা চালানোটা শিখে যাই তখন এমনও হয় চোখ বন্ধ করে আমরা যেতে পারি। যদি বলা হয় যে আপনি চোখ বন্ধ করে সোজা রাস্তা চলে যান, আমরা কিন্তু যেতে পারি। কিন্তু কেন? কারণ আমাদের এই জিনিসগুলোর কম্বিনেশন, ব্রেকের সঙ্গে পেডেল, যখন ব্রেক করি তখন পা দিয়ে চাপ দিই না, যখন পা দিয়ে চাপ দিচ্ছি তখন ব্রেক আমরা করতেছি না, হালকা ব্রেক যখন করতেছি তখন আমরা কি করতেছি, এই যে জিনিসের কম্বিনেশন যেটা, এটা হঠাৎ করে একদিনে আসে না। এই কম্বিনেশনের জন্য আমাদের অবশ্যই কি করা উচিত, আমাদের অবশ্যই প্র্যাকটিস করা উচিত। যে প্র্যাকটিস করলেই দেখবেন যে আপনাদের এই কম্বিনেশনগুলো সহজে চলে আসবে, তখন আপনারা স্মুথলি এগুলো হচ্ছে কাভার করতে পারবেন। আদারওয়াইজ হঠাৎ করে করতে গেলে কিন্তু বিপদের মধ্যে আমরা পড়ে যাব। ওকে, তাহলে ডান। এবারে আমরা একটু কথাতে চলে আসি। ক এবং খ যথাক্রমে 4,000 টাকা, সরি 8,000 তো নয়, 4,000। এই যে দেখেন বিপদের মধ্যে পড়ে গেছিলাম যে 8 না 4, পরে তাকায় দেখলাম যে এটা 6 যেহেতু বাংলাতে, তাহলে এটা বাংলাতেই আছে, তার মানে এটাকে 4-এ ঢুকতে হবে। যে ক এবং খ যথাক্রমে 4,000 টাকা এবং 6,000 টাকা নিয়ে একত্রে কারবার শুরু করলেন। ক এবং খ যথাক্রমে 4,000 টাকা এবং 6,000 টাকা নিয়ে একত্রে কারবার শুরু করলো। 4 মাস পরে ক তার মূলধনের 1/4 অংশ উঠিয়ে নিয়ে গেল এবং আরো 5,500 টাকা বিনিয়োগ করলো। খুব ভালো করে খেয়াল করেন, ক 4 মাস পরে টাকাটা উঠে নিল, 1/4 অংশ উঠে নেওয়ার পরে আরো 500 টাকা সে কি করলো, বিনিয়োগ করলো, এবং 2 মাস পরে গ ওই কারবারে 10,000 টাকা নিয়ে অংশীদার হলো। এর 6 মাস পরে দেখা গেল তাদের কারবারে লাভ হয়েছে এত টাকা। তার মানে এখন প্রথম থেকে একটু আমাদের আসা দরকার, স্টেপ বাই স্টেপ। ক আর হচ্ছে খ, খুব ভালো করে খেয়াল করবেন, দুইজন ইনভেস্ট করছে। এ ইনভেস্ট করছে হচ্ছে 4,000 আর এ ইনভেস্ট করলে হচ্ছে আমাদের 6,000। এই হচ্ছে দুইজনের টাকাটা। এই দুইজনের টাকাটা কিভাবে ইউজ হচ্ছে, 4 মাস পরে, তার মানে এই টাকা অলরেডি ইউজ করছে 4 মাস, তার মানে 4 মাসে তার ব্যবহার হয়েছে কত, 4,000 গুণন 4, তার মানে প্রতি মাসে 4,000 হিসেবে তার টোটাল এখানে বিনিয়োগ হয়েছে 4,000 গুণন 4, তার মানে 4 16,000 টাকা পরিমাণে তার এটা ব্যবহার হলো। 4 মাস পরে সে কি করছে, মূলধনের 1/4 অংশ উঠাই নিছে। তাহলে মূলধনের 1/4 অংশ উঠাই নিলে তার কাছে থাকে কত, 4,000 1/4 মানে 1,000, উঠাই নিলে তার কাছে থাকে 3,000। এই টাকাটা উঠিয়ে নিলে এবং আরো 500 টাকা বিনিয়োগ করলো, এইটা উঠে নেওয়ার পরে 500 টাকা আরো দিয়ে দিছে, তার মানে হয়ে গেল তার 3,500 টাকা। এই টাকাটা কি করছে, যে বিনিয়োগ করলো এবং 2 মাস পরে গ এসে জয়েন করলো। তার মানে 2 মাস পরে গ আসা মানে কি, এই টাকাটা আমাদের ব্যবহার হইলো আরো 2 মাস, এটা 2 মাস ব্যবহার হইলো। ঠিক আছে, আসার পরে হচ্ছে কি করলো, গ এসে জয়েন করলো। গ এসে জয়েন করলো হচ্ছে কত টাকা নিয়ে, গ এসে জয়েন করলো হচ্ছে আমাদের 10,000 টাকা নিয়ে জয়েন করলো। জয়েন করার পরে ওরা বলতেছে যে এর 6 মাস পরে, এর 6 মাস মানেটা কি, এই বাকি যে টাকাটা থাকলো এই টাকাটা শুধু কি 2 মাস ইউজ হয়েছে না, এটা পরে আবার ইউজ হয়েছে কয় মাস, 6 মাস। আর 1 টাকা ইউজ হইলো টোটাল হচ্ছে কয় মাস, গয় টাকা 6 মাস। আর খ কিছুই করে না, একদম বছরের শুরু 4 মাস 2 মাস এগুলো সব মিলে তার এই টাকাটা ইউজ হয়েছে আসলে 12 মাস। এখন যে টাকা যত অনুপাতে এখানে আপনার কি হয়েছে, ব্যবহার করা হয়েছে, সেই অনুপাতে টাকাগুলো ভাগ হয়ে যাবে। তাহলে এখন চলেন সেই জিনিসটাই আমরা এখানে লিখবো, এখন এই কাহিনীটাই লিখবো। কয়ের ক্ষেত্রে কি হয়েছে দেখেন, একটা একটা স্টেপ করে স্টেপ, জিনিস সহজ কিন্তু ওই যে কথা লিখতে হচ্ছে এই জন্য বড় হয়ে যাচ্ছে। প্রথমে 4,000 টাকা বিনিয়োগ করে 4 মাস, ওকে, তাহলে আমরা বললাম অর্থাৎ 4 মাসে মোট বিনিয়োগকৃত সমতুল্য অর্থের পরিমাণ, শব্দগুলো খেয়াল করেন, 4 মাসে মোট বিনিয়োগকৃত সমতুল্য অর্থ, এই অর্থ কিন্তু পুরাটা দেয় নাই, অর্থ তো হচ্ছে 4,000, কিন্তু এটাকে আমরা বলতেছি সমতুল্য। 4 মাসে তার যেটা বিনিয়োগ হয়েছে তার সমতুল্য অর্থ হচ্ছে 16,000 টাকার পরিমাণ সে বিনিয়োগ করছে, কিন্তু একবারে কিন্তু টাকা দিছে 4,000। এই 4,000 টাকা প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ, তাহলে 4 মাসে তার টোটাল যেটা ইনভেস্ট হচ্ছে সেটার একটা সমতুল্য পরিমাণ যদি বলেন তাহলে সেটা হচ্ছে 16,000 টাকা।
পরে বলে দিল আবার 4 মাস পরে টাকা উঠে নিল 4 ভাগের 1 ভাগ মানে 1000 এবং 500 টাকা জমা দিল। জমা দিলে সেটা 2 মাস পরে এবং পরে আরো 6 মাস, তার মানে টোটাল এটা ইউজ হয়েছে কয় মাস? 8 মাস। এই যে দেখেন আমরা একটু আগে লিখছিলাম, এই যে 2 মাস আর পরে হচ্ছে আরো ইউজ হয়েছে 6 মাস, তার মানে 6 আর 2 8 মাস এই টাকাটা ব্যবহার হইলো। তাহলে 8 মাসে ব্যবহার হচ্ছে কত? 4000 থেকে 1000 বিয়োগ আর হচ্ছে 500 যোগ, তার মানে টোটাল হচ্ছে 3500 টাকা 8 মাসে ইউজ হচ্ছে এত টাকা। তাহলে কয়ের দেখেন তো প্রথমে ইউজ করলো 4 মাস, তারপরে ইউজ হইলো 8 মাস, তাহলে 8 আর 4 টোটাল তার 12 মাসে বিনিয়োগকৃত অর্থ হচ্ছে 16000 আর 28000, এই মিলে 44000 টাকা হচ্ছে তার বিনিয়োগ পুরো 1 বছরে 12 মাসে, এটা তার বিনিয়োগ। এটা হচ্ছে ভেজালের জায়গা, কারণ ক টাকা দিছে, তুলছে, ইউজ করছে, ঝামেলা। কিন্তু ক্ষয়ের ক্ষেত্রে দেখেন কোনো ঝামেলা নাই, কারণ একবারে কথা খ টোটাল 6000 টাকা, প্রথমে 4 মাস, তারপরে 2 মাস, তারপরে আরো 6 মাস, মানে এটা হচ্ছে স্টেপ। ওই যে তারা 4 মাস ইউজ করছে, 2 মাস পরে গ আসছে, গ আবার 6 মাস ইউজ করছে, তার মানে টোটাল হচ্ছে 12 মাসে বিনিয়োগ করছে সে 6000 গুণন 12। এর এখানে ঝুট ঝামেলা নাই, ঠিক আছে, একদম ঝামেলা টামেলা কমপ্লিট। তাহলে আপনি কয়ের বিনিয়োগ পাইলেন 44000, ক্ষয়ের বিনিয়োগ পাইলেন 72000। এখন যাব হচ্ছে আমরা গর কাছে, দেখি গ আমাদেরকে কি বলে। গ হচ্ছে আরো সহজ, সে 10,000 টাকা নিয়ে বাকি 6 মাস ইউজ করছে, আর কিচ্ছু নাই, তার মানে 6 দশে 60,000 টাকা তার বিনিয়োগ হবে। তাহলে ক খ গ এর বিনিয়োগকৃত সমতুল্য অর্থের যে অর্থটা আসতেছে তার অনুপাত কত কত? ক 44,000, ক্ষয়ের 72,000 আর গয়ের হচ্ছে 60,000। কাটাকাটি করলাম, কাটাকাটি করে 11, 18 এবং 15 অনুপাতে টাকাগুলো ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা বলবো যে অনুপাতের রাশিগুলোর যোগফল কত? 11, 18, 15, তার মানে 44 ভাগ। তাহলে ক পাবে 44 ভাগের মধ্যে 11 ভাগ, 44 ভাগের মধ্যে খ পাবে 18 ভাগ, আর এই পাবে হচ্ছে 15 ভাগ। তাহলে এই 22,000 টাকা যেটা লাভ ছিল, কোশ্চেন বলে দিছে এই লাভের 44 ভাগের 11 ভাগ মানে 5500 ক পাইলো, 44 ভাগের 18 ভাগ মানে হচ্ছে 9000 টাকা খ পাইলো, 44 ভাগের 15 ভাগ গ, তাহলে পাইলো হচ্ছে 7500 টাকাটা। ওকে, তাহলে এই সেই হচ্ছে আমাদের ক খ এবং গ এর লভ্যাংশ যথাক্রমে 5500, 9000 এবং 7500, এই অনুপাতে তাহলে টাকাগুলো আমার ভাগ হয়ে যাচ্ছে, আমাদের অ্যান্সার চলে আসলো। দেখেন কত সহজ একটা কোশ্চেন, কিন্তু বারবার একই জিনিস আসার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে অঙ্কটার সলিউশন অনেক লম্বা, অনেক বড় হয়ে গেছে, এত বড় কিভাবে করব, এত বড় নিয়ে কাজ করা যাবে না, এইরকম কিন্তু মনে হইতে পারে। এই জন্য এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে যে ভাই, যে জিনিস সহজ, শুধু লেখার প্রসেস, প্যাটার্ন, রিলেশনটাই হচ্ছে এখানে সব থেকে জরুরি। এটা করতে পারলে আমাদের জন্য কাজটা কমপ্লিট হয়ে যাবে। আবার ঠিক ওই একই প্যাটার্নের একটা কোশ্চেন আমরা একটু চেক করব, ঠিক আছে, একই রকম, যেটা 15 নম্বর কোশ্চেন, 15তম বিসিএস এ আসছিল, আর আগেরটা আসছিল হচ্ছে কততম বিসিএস এ? আগেরটা আসছিল হচ্ছে আমাদের 20তম বিসিএস এ। তাহলে 20তম বিসিএস এর আর হচ্ছে 15তম বিসিএস এর কোশ্চেন অনেকটা হচ্ছে একই রকম, দেখেন কাছাকাছি। আবার সেই যৌথ কারবার, যৌথ কারবারে ক এবং খ মূলধনের অনুপাত, এর আবার এখানে অনুপাত বলেই দিছে, অনুপাত আর বের করে লাগতেছে না। 3 মাস পরে ক এবং খ যথাক্রমে তাদের মূলধনের 1/4 এবং 1/5 অংশ তুলে নিছে, এবারে দুইজনে উঠাই নিছে, মানে যা করতেছে একসঙ্গে, যে তুই টাকা উঠাইছিস তাহলে আমিও টাকা উঠাবো, ব্যাপারটা এরকম। যে ক এখন দেখতেছে টাকা উঠাইছে, খ বলতেছে যে তুই 4 ভাগের 1 ভাগ উঠাইছিস, এই টাকাটা উঠাইছে কে? এই টাকাটা উঠাইছে হচ্ছে ক। এখন খ বলতেছে তাহলে আমিও উঠাবো, কত উঠাইছে ক? খ উঠাইছে 5 ভাগের 1 ভাগ, ঠিক আছে। এখন বলতেছে তুলে নিয়ে 10 মাস পরে লভ্যাংশের হচ্ছে আমরা 760 টাকা ভাগ করে দিলে কে কত টাকা পাবে? তাহলে ঠিক ওই আগের মতনই প্যাটার্ন, নতুন করে এখানে কোনো কাহিনী নাই। আমরা প্রথমে ধরে নিলাম ক এবং খ এর প্রাথমিক মূলধনের পরিমাণ যথাক্রমে, আমি শব্দটা দিছিলাম না, কারণ এখানে যেহেতু এবং দিয়ে একবারে লিখতেছিলাম, তাহলে যথাক্রমে শব্দটা দিতে হবে, আমি ভুল করে এটা দেই নাই, পরে আমি উপরে লিখে ফেলছিলাম। তাহলে আমরা বলে দিলাম যে ক এবং খ এর প্রাথমিক মূলধনের পরিমাণ যথাক্রমে 4x এবং 5x টাকা। শেষ। প্রথম 3 মাসে ক বিনিয়োগ করে কত টাকা? এই টাকাটা 3 মাস মানে হচ্ছে 12x, আবার এই টাকাটা 5x টাকা ইউজ করে 3 মাস হচ্ছে খ, তাহলে 3 5 15x। তাহলে এটা হচ্ছে ক এর প্রথম 3 মাসের বিনিয়োগ, আর এটা হচ্ছে খ এর প্রথম 3 মাসের বিনিয়োগ। কাহিনী প্রথমটা গেল। এরপরে 3 মাস পরে কি করলো? খ টাকা উঠাই নিছে, তাহলে ক্ষয়ের মূলধন কত? ক্ষয়ের টাকা ছিল 4x, সেখান থেকে মাইনাস হয়ে গেল কত? 4x এর 1/4, তার মানে থাকলো হচ্ছে 3x। ক্ষয়ের টাকা ছিল 5x, সেটা মাইনাস হয়ে গেল, সে উঠাই ফেলছে, কত উঠাইছে? 5x এর 1/5, তার মানে x, তার মানে থাকলো হচ্ছে 4x।
এই টাকাগুলো যেটা ছিল সেটা নাকি তারা ইউজ করছে বাকি হচ্ছে 10 মাসের, আমরা লভ্যাংশ যেহেতু পাইছি 10 মাসের লভ্যাংশ বলছে, তাহলে এখানে ইউজ করছেন 3 মাস, তাহলে 10 মাস থেকে বাকি থাকে তাহলে কয় মাস? 7 মাস, কারণ লাভ আমাদের 10 মাস, টোটাল কাহিনীটা ঘটবে 10 মাসের মধ্যে, সেখানে প্রথম 3 মাসের কাহিনী পায়ে গেছে, তাহলে ডেফিনেটলি বাকি থাকে 7 মাসে। এই 7 মাসে তাহলে এই টাকাটা ব্যবহার হবে, 7 মাসে 3x ব্যবহার হবে, এই 3x 7 মাস, তাহলে 3 7 21x, আর 4x ব্যবহার হবে 7 মাস, 4 7 28x। তাহলে দেখেন এখানে টাকাগুলো কার সাথে কার সম্পর্ক তাহলে গেল এখানে, একবার একটু খেয়াল করেন। এই যে কয়ের টাকা প্রথমে ছিল হচ্ছে 12x, সেই টাকাটা প্রথম 3 মাসের, পরে কয়ের টাকা আসলো হচ্ছে কত আমাদের 21x, ঠিক আছে, এটা হচ্ছে কয়ের পরের 7 মাসের, তাহলে টোটাল 12x আর 21x হচ্ছে কয়ের টাকার ইনভেস্ট। ক্ষয়ের টাকার ইনভেস্টটা আবার কোথায় গেল? প্রথমে ইনভেস্ট করছিল হচ্ছে 3 মাসের জন্য 15x, আর পরে আবার ইনভেস্ট করলো কত? 28x, তাহলে এগুলো হচ্ছে ক্ষয়ের টাকা, ক্ষয় টাকার অনুপাত, মানে ইনভেস্টের যে টাকাটা আছে তার ভাগটা এটা। তাহলে এখন এটাই যদি হয় তাহলে এখন আমাদের তাকাইতে হবে যে এদেরকে নিয়েই তো এখন আমাদের কাজ করতে হবে। তাহলে দেখেন কয়ের মোট বিনিয়োগ কত? এই যে 12 আর 21, এই যে 12 আর 21 এই মিলে হচ্ছে 33, আর ক্ষয়ের কত? এই যে ক্ষয়ের আগে ছিল 15, ক্ষয়ের পরে হইলো হচ্ছে 28। দেখেন এই যে কোথায় আর কোথায়, এই যে জায়গাগুলো খেয়াল করেন, এই লাইন থেকে এই লাইন, আবার এখানে কোথায় ছিল আমাদের এই যে উপরের লাইনটা ছিল কয় টাকা, কোথায়? এই যে এই লাইন, তাহলে এই লাইনের সঙ্গে আবার রিলেশন হচ্ছে এই লাইনের, কোন লাইনের সাথে কোন লাইনের সম্পর্ক সেটা একটু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এখানে আবার 10 মাস পরে ক্ষয়ের বিনিয়োগকৃত অর্থের পরিমাণটা তাহলে কত চলে আসছে? 15 আর 28, এই 15 আর 28 মিলে হচ্ছে 43। তাহলে আমরা মূল কাহিনীটা পেয়ে গেছি যে টোটাল দুইজনের 10 মাসে তাহলে বিনিয়োগকৃত অর্থের অনুপাত হচ্ছে 13x আর 33x আর হচ্ছে 43x, এটাই হচ্ছে কাহিনীটা। এখন সেটাকে নিয়েই বাকি অংশটুকুর আমাদের কাজ। তাহলে চলেন আমরা এখন বলে দিলাম ক এবং ক্ষয়ের বিনিয়োগকৃত মোট মূলধনের অনুপাত 33x, এটা কাটাকাটি করে দিলাম x x 33 আর 43, আনুপাতিকের রাশি 43 আর 33 76, এই টোটাল 760 টাকা 76 ভাগে 33 ভাগ মানে 310, এই টাকাটা 76 ভাগে 43 ভাগ মানে 430, এটা হচ্ছে ক্ষয়ের টাকা। বা শেষ অ্যান্সার, আর কোনো যুদ্ধ ঝামেলা নাই আমাদের এখানে। তাহলে দেখেন কতটা সহজ এগুলো, কিন্তু ওই যে কোন ডাটা কোথায় যাচ্ছে, এই যে এই জায়গাগুলো বারবার করে বলতেছে যে ভাই ডাটাগুলো খেয়াল করেন, ইনফরমেশনগুলো খেয়াল করেন, এই ইনফরমেশনগুলোকে কাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা একটু খেয়াল করেন। এই জিনিসগুলো খেয়াল করলে দেখবেন যে আপনাদের জন্য কাজগুলো অনেক সহজ হয়ে গেছে, আর আপনাদের এত বেশি ঝুট ঝামেলার মধ্যে যাইতে হবে না, সহজ এগুলো, ঠিক আছে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের এই কোশ্চেনটা। তাহলে পরের কোশ্চেন একটু চলে আসে, দেখি কি বলতেছে আমাদের। সহজ কোশ্চেন, তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা, ঝামেলা শব্দ দ্বারা। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পর পর হইতে হবে, যেমন 1 2 3, বা হইতে পারে আপনার 10 বা 11 বা 12, এরকম পর পর সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে ক্রমিক সংখ্যা, এরকম পর পর থাকতে হবে, তাছাড়া কাজ হবে না। ওকে, আচ্ছা, তারপরে বলতেছে কি যে ক্রমিক সমানুপাতিক সংখ্যার যোগফল হচ্ছে 13, গুণনফল হচ্ছে 27, তাহলে সংখ্যা তিনটি কত? আমি প্রথম কথা সংখ্যা তিনটা কত জানি না মানে আমরা ধরে নিলাম এবিসি। তাহলে তারা যেহেতু সমানুপাতিক, এইবারে দেখেন সমানুপাতিক আসলে ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে এইরকম যে শুধু ক্রমিক হইলেই হবে না, সমানুপাতিক হইতে হবে। তার মানে ধরেন 2:4 আমাদের 8, এটা দেখেন 2 এর সাথে এটার যে সম্পর্ক, 2 গুণন করে আসছে 2 দোকানে 4, এটার সঙ্গেও কিন্তু এটার সম্পর্ক কত? 4 দোকানে 8, একই সম্পর্ক। দ্যাটস ওয়াই তাদেরকে তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের এই সমানুপাতিক সংখ্যা। তাহলে সমানুপাতিক মানে হচ্ছে এ আর বি এর মধ্যে যে সম্পর্ক থাকবে বি আর সি এর মধ্যে একই সম্পর্ক থাকবে, অর্থাৎ এ বাই বি সমান বি বাই সি, এটা লেখা যাচ্ছে, এটাকে আমরা তখন বলতে পারি সমানুপাতিক রাশি। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে বি স্কয়ার ইজ ইকাল টু এসি, এটাকে লিখতে পারি। প্রশ্ন মতে তিনটার গুণনফল 27 আমরা জানি, আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম, এইভাবে ক্যালকুলেশন করলাম, বিটাকে নিয়ে চলে গেলাম, আমরা এই জায়গাটায় এসি সমান বি বলতেই পারি 1 নাম্বার থেকে, তাহলে এটার মান বি, তাহলে বি ইজ ইকাল টু আমাদের চলে আসতেছে কত? 27 ভাগ বি, এখানে 27টা আমরা এই জায়গাটায় 27টা লেখা হয় নেই, এখানে একটু 27টা আসবে, 27টা আমরা একটু লিখে দিই, হ্যাঁ 27 ডিভাইডেড বাই হচ্ছে বি, তাহলে বি আর হচ্ছে বি স্কয়ার গুণন করলে বি কিউব, বি 3, ঠিক আছে, আর এখানে 27, তাহলে 27 এর ঘনমূল, তার মানে বি এর মানটা আলটিমেটলি এখান থেকে বি এর মান বের করলে কি আসবে? 27 এর ঘনমূল করা লাগবে। তাহলে 27 এর ঘনমূল হচ্ছে আমাদের কত? 27 এর ঘনমূল হচ্ছে 3,
তাহলে আমরা বির মানটা পেয়ে গেছি। বির মান পাইলে তো আমরা খুশি এখন, কারণ এ বি এর মান 27, বির মান যদি আপনি পান হচ্ছে কত, এ বি এ সির জায়গাটায় বি স্কোয়ার বসাই দিলাম, বির মান বি বসাই দিলাম, তাহলে বি কিউবের মান 27। এই কোশ্চিনের অংশটুকুর বিকল্প একটা সলিউশন হচ্ছে পাশেরটা দেখানো হয়েছে। আপনি এইভাবেও বি এর মান 3 বের করতে পারেন, এইভাবেও বি এর মান 3 বের করতে পারেন, কোনো সমস্যা নাই। কোশ্চেনে আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে কোনটা, যে 3টা সংখ্যার যোগফল হচ্ছে 13। তাহলে এই যোগ সি, বি এর মান হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসলাম মাইনাস করে, কারণ বি এর মান 3 একটু আগে পাইছি। তাহলে এই যোগ সি এর মান আমরা পাইছি 10। কেন এরকম করলাম, কারণ ওই যে এখানে এই সি একটা জায়গায় আছে, তাহলে এখানে 1 এবং 2 নাম্বার থেকে এই সি এর মান যদি 3 স্কোয়ার হয়, এই সি এর মান হচ্ছে তাহলে আমাদের কত, 9। ঠিক আছে, কোথায় এটা 1 নম্বরে আমাদের দেওয়া ছিল, এই যে 1 নম্বর সমীকরণ কোথায়, বি স্কোয়ার ইজ ইকাল টু এসি। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে আমাদের কত, 9। তাহলে এসির মান হচ্ছে 9, এটা আমরা বলতে পারি, একবারে বলছি 1 এবং 2 নাম্বার থেকে। তাহলে এখান থেকে এসির মান বলতে পারি 9, সি এর মান হচ্ছে 9 ভাগ এ। এটাকে 4 নাম্বার সমীকরণ দেওয়া হলো, যেটাকে এখন পরে অ্যাপ্লাই করব। এই 4 নাম্বার 5 নাম্বার যেটা ছিল, সরি আমরা একটু চলে আসি এখানে, এটা হচ্ছে 5 নাম্বার সমীকরণ। এই 5 নাম্বারের মানে হচ্ছে এখন 4 নাম্বারে বসাবো, সি এর এই মানটা আপনি বসাই দিবেন হচ্ছে এই জায়গাটায়। তাহলে এ প্লাস বলবেন 9/a, সেটাই লিখছে, এই যে দেখেন এখানে এ প্লাস, এই যে এখানে a প্লাস 9/a মানে হচ্ছে 10। এটাই সমাধান করলাম, আমরা সমাধান করে দুইটা মান পাচ্ছি। একটা হচ্ছে এর মান 0, কোথায়, সরি এর মান 9, তখন এর মান 9 চলে আসতেছে, আরেকটা হচ্ছে মাইনাস নিলে এখানে আমাদের চলে আসলো প্লাস। তার মানে এই দুইটা মান পাওয়া গেছে, 9 আর 1। এখন 9 আর 1 যদি আমরা 4 নম্বরে বসাই দিই, তাহলে বি এর সি এর মানে একবার 1 আসে, একবার 9 চলে আসে। তার মানে এ সমান 9 হইলে সি সমান 1 হয়, বি সমান 3 হলে, আবার বি সমান যদি 3 হয় তাহলে সংখ্যা 3টা আসবে 9, 3, 1, এ বি সি, 9, 3, 1 এরকম। আবার এ যদি 1, সি যদি আপনি 9 হয়, কারণ এর মান যদি 9 বসান সির মান আসে 1, এর মান যদি 1 বসান সির মান আসে 9, একই কথায়, কারণ এ সির গুণনফল হচ্ছে 9। তাহলে এটা দুইভাবে বলা যাইতে পারে, যে 1 গুণন 9 করে 9 আসছে, অথবা 9 গুণন 1 করে আমাদের চলে আসছে 9। এখন কোনটা হয়েছে, এর মান কি 1 ধরবেন নাকি 9 ধরবেন, বলা যাবে না। এটা 9 হলে এটা 1, এটা 1 হইলে এটা 9 আসবে, ব্যাপারটা হচ্ছে এরকম। বি এর মানটা ঠিকই আছে, সব জায়গায় 3 3ই আছে। তাহলে এখানে 3টা সংখ্যা হচ্ছে আমাদের 1, 3, 9 আকারে চলে আসলো। তাহলে আমরা বললাম যে সংখ্যা 3টি যথাক্রমে 1, 3, 9 অথবা 9, 3, 1, যেইভাবে আপনি বলেন। কিন্তু এটার জন্য পারফেক্ট অ্যান্সার কোনটা, ক্রমিক সংখ্যা সাধারণত ছোট থেকে বড়র দিকে যায়, ক্রমিক সংখ্যাগুলো। এই কারণে নিচে একটা নোট দিয়ে দিয়েছে, আপনি কিন্তু এটা দিলেও কারেক্ট অথবা এটা দিলেও কারেক্ট, আপনি এইভাবে লিখলে ভালো হয়। কিন্তু সহজ হিসাবটা হচ্ছে এটা, যে যেহেতু তারা ক্রমিক, তাই 1, 3, 9 হচ্ছে বেস্ট অ্যান্সার। 9, 3, 1 এর সাথে 1, 3, 9 কেন, কারণ ক্রমিক সংখ্যা সাধারণত ক্রমবর্ধমান হয়, অর্থাৎ ছোট থেকে বড়। এই নোটটা আমি লিখছি আমাদের বোঝার সুবিধার জন্য, যে আমি কেন 1, 3, 9 কে বেস্ট অ্যান্সার বলতেছি, এটার জন্য হচ্ছে বোঝার কারণের জন্য হচ্ছে আমি এটা লিখছি। এটা আবার পরীক্ষার হলে আপনারা লিখতে যাবেন না লাল কালিটা, যে স্যার আপনি কি জানেন কিনা দেখেন, এই কারণে আমি 9, 3, 1 কে না দিয়ে 1, 3, 9 কে আমি পারফেক্ট অ্যান্সার দিচ্ছি না, এটার কারণ দিতে হবে না, এটা স্যার জানে। কিন্তু আমরা যখন লিখবো তখন ওই 9, 3, 1 না লিখে 1, 3, 9 এটাকেই হচ্ছে আমরা পারফেক্ট অ্যান্সার হিসেবে রেখে দিচ্ছি এই জায়গাটায়। কেন, তার কারণটা হচ্ছে এই যে বলে দিলাম, যে ক্রমিক সাধারণত ছোট থেকে বড়র দিকে যায়। তাহলে 9, 3, 1 হচ্ছে আমাদের বড় থেকে ছোট। এই সংখ্যাগুলোকে আমরা কোন সংখ্যাগুলো বলতে পারি, একটা হচ্ছে ক্রমবর্ধমান, একটা হচ্ছে হ্রাসকৃত। ঠিক আছে, ক্রমিক মানেই হচ্ছে বাই ডিফল্ট এটা ইনক্রিজিং অর্ডারেই থাকে। ডিক্রিজিং আপনার এই কনজিকিউটিভ নাম্বারগুলো হচ্ছে বড় থেকে ছোটর দিকে যায়, যেগুলো হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে সাজানো থাকে, তাই না ব্যাপারটা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের কাজগুলো। অলরেডি আপনারা বুঝে গেলেন যে এই অনুপাত এবং সমানুপাত কতটা সহজ হইতে পারে বা কতটা জটিল হইতে পারে, বা আমাদের এই অ্যান্সারগুলো নিয়ে আসতে গেলে কিভাবে অ্যান্সারগুলো নিয়ে আসতে হয়, কিভাবে ক্যালকুলেশনগুলো কভার করতে হয়। এটার মোটামুটি একটা সলিউশনের অংশগুলো হচ্ছে আপনারা দেখে ফেললেন, আপনাদের আইডিয়া তাহলে চলে আসলো যে কিভাবে করব। তবে বারবার করে প্রত্যেকটা ক্লাসে কিন্তু একটা জিনিস বলতেছে, যে ভাই শুধু আমাদের করানো দেখে বা কোনো একটা বইয়ের সলিউশন দেখেই আপনি বলতে পারবেন না যে আমি এগুলোর সলিউশন স্মুথলি এখন কভার করতে পারবো, এটা বলা যাবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে না করবেন, আপনার এখানকার কোনো সলিউশন আসবে না, আপনার হাতে আসবে না।
দ্যাটস ওয়াই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এখান থেকে একটা সোর্স পাই। এই সোর্সটাকে কাজে লাগাইতে পারবেন যদি আপনি নিজে প্র্যাকটিস করেন, তখন তার আগে আপনি কখনোই এগুলোকে কাজে লাগাইতে পারবেন না। আপনার কাছে মনে হবে ভয়ঙ্কর একটা সিচুয়েশন, এগুলো কিভাবে কাজ করলো, কোথায় কোনটা গেল কিছুই বুঝতেছি না, স্টেপ বাই স্টেপ বুঝাই দিলে বুঝি, নিজে পারি না। আমাদের কমন একটা কোশ্চেন আমরা বুঝি, মানে শুনি, যেটা কমন কোশ্চেন যে ভাই আপনারা করাই দিলে আমরা বুঝি, ভালোই বুঝি, কোনো সমস্যা হয় না, একটা বই দেখলেও বুঝি, কিন্তু নিজে করতে গেলে পারি না। এটার সমাধানটা কি? এটার সমাধানটা হচ্ছে আপনাকে নিজে করতে হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত নিজে না করছেন আপনি পারবেন না। আপনি অনেক ভালো রান্না করতে পারেন, আপনার রান্না দেখলেই আমি রান্না করতে পারবো না। যদি তাই হইতো ইউটিউবে রান্না দেখে সবাই টমি মিয়ার হয়ে যাইতেন, তাই না? টমি মিয়ারের রান্নাও তো এখানে দেওয়া আছে, অনেক ওয়ার্ল্ড ক্লাস ফেমাস আমাদের যেগুলো শেফ আছে তারাও তো এখানে রান্না টান্না করতেছে, তাদের রান্না দেখলেও তো আমরা তাদের মতনই হয়ে যাইতাম। না ভাই, এটা কখনোই হবে না। আপনি যতক্ষণ না পর্যন্ত সেই রান্নার জিনিসপত্রগুলো নিয়ে নিজে না আপনি কিচেনে না যাবেন ততক্ষণ না পর্যন্ত আপনি শিখতে পারবেন না। যতই আরেকজনেরটা আপনি দেখেন কোনো লাভ নেই। কোথায় কোনটা ভুল হয়ে যাবে, কোথায় কোনটার কম্বিনেশন আপনি ঠিক করতে পারবেন না, এটা কখনোই আপনি বলতে পারবেন না নিজে না যাওয়ার পরে। জাস্ট ম্যাথটাও হচ্ছে তাই, আরেকজনেরটা দেখে খুব ভালো লাগে, একটা বই দেখলেও ভালো লাগে, নিজে করতে গেলে পারি না, কারণ নিজের প্র্যাকটিস নাই। এক ম্যাথ একদিনে পারবেন আপনাকে কে বলছে এটা? ঠিক আছে, এক ম্যাথের জন্য আপনাকে কি করতে হবে? পারবেন অবশ্যই একদিনে, কিন্তু সেটার জন্য পেছনে তো একটা কাজ করে আসতে হবে, ব্যাকএন্ডে একটা কাজ করতে হবে, একটা শ্রম দিতে হবে, তারপরে আপনি বলবেন যে হ্যাঁ আমি 10 মিনিটে একটা ম্যাথ কভার করতে পারি, একটা রিটেন ম্যাথ আমি কভার করতে পারি আমার 15 মিনিটে, 5 মিনিটেই আমি কিছু কিছু ম্যাথ আমি বীজগণিতের ম্যাথগুলো আমি কভার করে নিয়ে আসতে পারছি। কখন বলতে পারবেন? যদি আপনার সেই পরিশ্রমটা থাকে, এই পরিশ্রমের ফলে তখন আপনি বলতে পারবেন যে আমার একটা সাকসেস। সাকসেস তো একবারে আসতেছে না, এটার ব্যাক এন্ডে তো কাজ আছে, সেই কাজগুলো আপনাকে করে আসতে হবে, তাছাড়া কভার করা যাবে না এটা। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের এই লেকচারগুলো। আমরা স্টেপ বাই স্টেপ এরকম সবগুলো চ্যাপ্টারে আমাদের পিএসসি থেকে যে সিলেবাসটুকু দেওয়া হয়েছে রিটেনের, আমরা সবগুলো স্টেপই ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব, সবগুলো সেগমেন্ট থেকেই কোশ্চেন লিখবো এবং তার সলিউশনগুলো দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।